হ্যালো এভরিওয়ান, পাথ টু জিআরএফ এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি। আমাদের পাথ টু জিআরএফ এর পক্ষ থেকে যে ক্লাসগুলো চলছে ক্র্যাশ কোর্সের, তার তৃতীয় ক্লাসের বিষয় ছিল রিসার্চ অ্যাপটিটিউড। এখানে রিসার্চ অ্যাপটিটিউডের অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমি পড়িয়েছি। এখন তো টোটাল সমস্ত বিষয়টা পড়ানোর সময় নয়, এখন ছোট ছোট বিষয়গুলোকে আমি দেখেছি এবং বেশ কিছু শব্দের জায়গা, যে শব্দগুলো দিয়ে প্রশ্নকে চেনা যায়, সেই সমস্ত শব্দ নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তোমরা সকলেই ক্লাসটা দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ। বেশ, চলো আজকে যে টপিক, এটা একটু ঘাটানো। এটা নিয়ে অনেকের ধারণা ক্লিয়ার নয়, আমারও নয়। তাহলে আমি পড়াতে এসেছি কেন? হ্যাঁ, আলপনা, গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং। বেশ, আমার যদি ধারণা ক্লিয়ার না তাহলে আমি পড়াতে এসেছি। দেখো, বিষয়টা নিয়ে ধারণা যদি আমরা দেখি, কার কার ক্লিয়ার নয়, সেক্ষেত্রে কোঠারি, যিনি মানে ভারতের সব থেকে অথেন্টিক রিসার্চের বইয়ের রাইটার, ঘটনাচক্রে তার বইয়েও যেভাবে বিভাজন করা হয়েছে, সেই বিভাজনগুলোকে একটু খতিয়ে দেখলে ঠিক মেনে ওঠা যায় না, অন্তত আমি মেনে উঠতে পারি। তো সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে একটা, যাতে আমাদের পরীক্ষায় কোনো প্রভাব না পড়ে এবং বিষয় বুঝতেও কোনো অসুবিধা না হয়, সেই জায়গা থেকে আমি বিভাজনগুলোকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। কিসের বিভাজন? এই যে মেথোডোলজি, মেথড, অ্যাপ্রোচ, টাইপস, এই যে চারটে বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই চারটে বিষয় নিয়ে বিস্তর দ্বন্দ্ব রয়েছে। কেউ মেথডকে বলে টাইপস, কেউ টাইপসকে বলে অ্যাপ্রোচ। তো এরকম ভাবে বিষয়টা জটিল। সেক্ষেত্রে আমরা সরাসরি যে নামগুলো পাই সেগুলো হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে, মোটামুটি কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, তারপর হচ্ছে ইন্ডাকটিভ, ডিডাকটিভ, এবং এই দিকে যে নামগুলো আছে, এই টাইপসের দিকে যে নামগুলো আছে, এইগুলো আমরা পাই আমাদের প্রশ্নে বিভিন্ন সময় আমরা দেখতে পাই। মেথোডোলজি কাকে বলছি? মেথোডোলজি হচ্ছে মেথড সংক্রান্ত যে বিদ্যে, অর্থাৎ এটাকে কোনো একটা স্পেসিফিক কোনো কিছু বলে বোঝানো যাবে না। ধরা যাক তুমি একটা রিসার্চ করলে, এবার তুমি গোটা একটা রিসার্চ জুড়ে, গোটা পিএইচডি রিসার্চটা জুড়ে যে পদ্ধতি অবলম্বন করলে, যা করলে না, এই সবটা মিলে হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এর কোনো ভাগ বিভাজন আলাদা করে হয় না। সামগ্রিক রিসার্চ বিষয় নিয়ে যে পড়াশোনা, তাকেই আমরা রিসার্চ মেথোডোলজি বলতে পারি। ঠিক আছে? এবার তাহলে মেথড, মেথড হচ্ছে তুমি কিভাবে অ্যাপ্লাই করছো বিষয়টাকে, সেটা কোয়ালিটেটিভ মানে গুণগত দিক থেকে দেখছো, নাকি তুমি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে দেখছো কোনো একটা বিষয়, মানে কটা আছে গুণেই তোমার শান্তি হয়ে যাচ্ছে, নাকি ওর মধ্যে কি গুণগত মান আছে সেটাও তুমি দেখছো। একটা পুকুরে নেমে কটা পদ্ম আছে গুণে চলে এলে, নাকি পদ্মের পদ্মত্ব যে গুণ, সে সমস্ত গুণ নিয়েও বিচার বিশ্লেষণ করলে যে এই পদ্মের যদি আলাদা কোনো গুণ থাকে অন্যান্য পুকুরের পদ্মের থেকে, তাহলে যদি আমাদের গবেষণাটা এরকম ধরনের হয় যেখানে আমরা গুণ নিয়ে আলোচনা করছি, তাহলে সেটা হবে অবশ্যই কোয়ালিটেটিভ। আর আমাদের যদি শুধুমাত্র সংখ্যা গোনাই কাজ হয়, তাহলে সেটা হবে কোয়ান্টিটেটিভ। বেশ, কনসেপচুয়াল আর এম্পিরিক্যাল, এই দুটো আমাদেরকে বুঝতে হবে। এম্পিরিক্যাল, যা এই মুহূর্তে আছে, এক্সিস্ট করে, যাকে আমরা অনুভব করতে পারি, কোনো না কোনো ভাবে অনুভব করতে পারি। ঠিক আছে? সেটা দেখে হোক অথবা সেটা শুনে হোক, কোনো না কোনো ভাবে আমরা অভিজ্ঞতা
এখান থেকে পেতে পারি। সেটাও কি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট পারসেপশন, আমরা সেইভাবে যদি ফিলোসফির দৃষ্টিতে দেখি, কারণ রিসার্চ এমন একটা জায়গা, তাহলে সব জিনিস এসে এখানে মিলে যায়। তাহলে এম্পিরিক্যাল হচ্ছে আমাদের অনুভবের জায়গা, যেটা এই মুহূর্তে আছে, আমি সেটাকে দেখেছি, সেটা সম্পর্কে শুনেছি, এইভাবে যদি আমরা অনুভব করি, বা আমরা বলতে পারি এম্পিরিক্যাল শব্দটা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। আরেকটা হচ্ছে কনসেপচুয়াল, এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই, কিন্তু আমি কাল্পনিকভাবে অথবা অঙ্ক কোষে একটা জায়গায় উপনীত হতে পারছি। ধরা যাক টাইম অ্যান্ড স্পেস নিয়ে যে রিসার্চ, সেটা আমার খুব ধারণা সেটা কনসেপচুয়াল রিসার্চ। সময়কে অনুভব করতে পারে কে, অথবা স্পেসকে অনুভব করতে পারে কে, আমার খুব ধারণা এটা একটা কনসেপচুয়াল রিসার্চ। অথবা নিউটনের যে তত্ত্বগুলো আছে, তিনটে সূত্র আছে, এর উপর যখন রিসার্চ হচ্ছে, সেই রিসার্চটা কিন্তু কখনোই এম্পেরিক্যাল হতে পারে না। তার কারণ হচ্ছে একটা বস্তু যুগ যুগ ধরে চলছে, সোজা পথে হেঁটেই চলেছে, মানে চলেই যাচ্ছে, এরকম একটা বিষয় অভিজ্ঞতায় আনা সম্ভব, বিষয়টাকে কনসেপ্টে আনা সম্ভব। তাহলে আমরা চারটে ভাগ পাচ্ছি এখানে কি কি। একটা হচ্ছে গুণগত জায়গা, যেটাকে আমরা বলছি কোয়ালিটেটিভ। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেখানে সংখ্যাবাচক জায়গা থেকে দেখছি। আরেকটা হচ্ছে কনসেপচুয়াল, যেটা আমরা মেন্টালি করছি, খাতায় কলমে করছি, অনুভব করতে পারছি না। আরেকটা হচ্ছে যেটাকে আমরা অনুভব করতে পারছি, অভিজ্ঞতার মধ্যে আনতে পারছি, সেটা হচ্ছে এম্পেরিক্যাল। এগুলো হচ্ছে মেথড। আর অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ হচ্ছে তুমি সমস্যাটাকে সম্মুখীন হচ্ছ কিভাবে। সমস্যাটাকে সম্মুখীন হচ্ছ কিভাবে বলতে আমি কি বোঝাচ্ছি, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ যদি একটু সহজ উদাহরণ দিয়ে বোঝাই, তোমার বিষয়টা হচ্ছে, ধরা যাক পাঁচমেশালি একটা তরকারি তুমি করবে রান্না। তো সেক্ষেত্রে তুমি বরবটি, ঝিঙে ইত্যাদি কেটে, পাঁচটা সবজি কেটে তুমি সেটাকে দিয়ে একটা রান্না প্রস্তুত করলে। এই যে তুমি দেখো, এক একটা সবজি কেটে টুটে তাতে মশলা দিয়ে তুমি সবজিটাকে তৈরি করলে, তাহলে একদম তোমার যাত্রাটা হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে। সবজি ছিল কতগুলো ছড়ানো আলাদা আলাদা জিনিস, সেগুলোকে তুমি মিশিয়ে এক করে দিলে। তো তাহলে এটা, এই যে বিষয়টা আমাদের, এটা হচ্ছে বটম আপ। এটাকে আমরা বটম আপ অ্যাপ্রোচ বলি অথবা ইন্ডাকটিভ বলি। এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, তুমি কতগুলো বিষয়কে অবজার্ভ করছো, কতগুলো উদাহরণকে অবজার্ভ করছো। ধরা যাক তুমি পার্সন এ দেখলে, তুমি কিছুদিন বাঁচলো তারপরে মরে গেল, পার্সন বি কিছুদিন বাঁচলো তারপরে মরে গেল। এইভাবে তুমি 1 লক্ষ 1.5 লক্ষ মানুষকে দেখে নিলে, মানুষ বা প্রাণী যাই হোক না কেন, তাদেরকে দেখে নিলে এবং দেখলে সবাই কিছুদিন বাঁচে তারপরে মরে যায়। এখান থেকে তুমি একটা কনক্লুশন ড্রাইভ করলে, যেটা হচ্ছে যে প্রাণী জগৎ হয় মরণশীল, বা যার জীবন আছে সে মরবে, এই ধরনের একটা তুমি তত্ত্ব তৈরি করলে। তাহলে উদাহরণ দেখতে দেখতে তুমি তত্ত্বের দিকে গেলে, তাহলে এটা হচ্ছে ইন্ডাকটিভ। আর ডিডাকটিভে একইভাবে, তোমার কাছে একটা তরকারি, রান্না করা তরকারি আছে, এবার এটা তোমার পাঁচমিশালি কিনা তুমি এটাকে ভেরিফাই করতে চাইছো। এটা পাঁচমিশালি কিনা, এটার মধ্যে পাঁচটা জিনিস মেশানো হয়েছে কিনা তুমি এটাকে ভেরিফাই করতে চাইছো। তুমি তরকারিটাকে একটা বাটিতে নিলে, তারপরে চামচ দিয়ে ঘেটে ঘুটে বার করলে একটা গাজরের টুকরো, তাহলে এখানে গাজর আছে। তারপরে তুমি বার করলে ঝিঙের টুকরো, ঝিঙে তার মানে আছে। বেগুন বার করলে, এইভাবে তুমি পাঁচটা তরকারি আলাদা আলাদা করে বার করলে, তারপরে তুমি ভেরিফাই করে এই সত্যি উপনীত হলে যে এটা একটা পাঁচমিশালি তরকারি। তাহলে এখানে যাত্রাটা আমাদের কিরকম হচ্ছে,
একটা তত্ত্ব আছে, অলরেডি এক্সিস্ট করে। প্রাণী জগৎ হয় মরণশীল, ধরা যাক এটা একটা তত্ত্ব এক্সিস্ট করে। এই তত্ত্বটাকে তুমি ভেরিফাই করছো কিভাবে? এবার উদাহরণ মিলিয়ে মিলিয়ে তুমি ভেরিফাই করছো। পার্সন এ কিছুদিন দেখলে, সে কিছুদিন বাঁচলো, তারপরে মরে গেল। এইভাবে যত মানুষ বাঁচছে এবং কিছুদিন বাঁচছে এবং মরে যাচ্ছে, এইভাবে যতগুলো প্রাণী তুমি অবজার্ভ করলে, যত তুমি করতে পারবে, তত তোমার তত্ত্বটা পোক্ত হবে যে হ্যাঁ, তাহলে সত্যি সত্যি এই প্রাণী জগৎ যে মরণশীল, এই যে তত্ত্ব, এটা পোক্ত হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডিডাক্টিভ। ডিডাক্ট করছি আমরা, এটাকে আমরা বলি টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ, এটা হচ্ছে অ্যাপ্রোচ। সমস্যাটাকে সম্মুখীন হচ্ছে কিভাবে, তোমার পদ্ধতিগত জায়গাটা কি হচ্ছে। তুমি ধরা যাক তুমি একটা রিসার্চ করছো যেখানে তোমাকে হচ্ছে কি বলবো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে তুমি একটা স্পেসিফিক বিষয়কে খুঁজতে চাইছো, আঞ্চলিকতা। এবার আঞ্চলিকতাটা একটা বড় বিষয়, তোমাকে তার জন্য কি করতে হবে? তোমাকে এরকম ভাবে বার করতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এ, তার মধ্যে এই এই আঞ্চলিকতা আমি পাচ্ছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নাম্বার বি, তাতে আমি এই এই আঞ্চলিকতা পাচ্ছি। তারপর তুমি প্রত্যেকটা উপন্যাসকে দেখলে, প্রত্যেকটা উপন্যাসকে দেখে তোমার মনে হলো যে হ্যাঁ, প্রত্যেকটাতেই কিছু না কিছু আঞ্চলিক বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, বা একটা অঞ্চলকে আমরা পাচ্ছি। প্রত্যেকটা উপন্যাসে এক একটা অঞ্চলকে অথবা একটাই কোনো অঞ্চলকে বিভিন্নভাবে বিশ্লিষ্ট হয়ে বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি। এভাবে তুমি দেখে সমস্ত উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দেখে ফেললে, তারপর এখান থেকে তুমি এই কনক্লুশনটাকে দিলে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন আঞ্চলিক উপন্যাস। তাহলে এটা তোমার ইন্ডাকটিভে গেল। এইভাবে হচ্ছে আমাদের ইন্ডাকটিভ এবং ডিডাকটিভের বিভাজনটা। 3-4টে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম বিষয়টা। বেশ, এবার হচ্ছে আমাদের টাইপস। দেখো, এই যত আমরা বিষয় দেখছি, এখানে টাইপসের দিকে যতগুলো দেখছি আমরা, মোটামুটি ভাবে আমরা ধরতে পারি এখান থেকে এখান পর্যন্ত এই দুটো জায়গাকে আমরা ভাগ করে দিতে পারি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথডে। এই টাইপস গুলোকে, এই যে আমাদের প্রথম বিভাজনটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে প্রথম বিভাজনটা আমাদের করা আছে, এই প্রথম বিভাজনটা পুরোটাই কোয়ালিটেটিভ রিসার্চের লিস্ট, মানে রিসার্চ টাইপসের লিস্ট। কোয়ালিটেটিভ রিসার্চের এগুলো হচ্ছে ধরন। কোয়ালিটেটিভ রিসার্চকে লাগু করবার, বাস্তবে লাগু করবার এগুলো হচ্ছে ধরন। সমানভাবে এই অঞ্চলটা আমরা দেখছি, এই অঞ্চলটা কোয়ান্টিটেটিভ রিসার্চের বিষয়। এইগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের ধরন। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ এই টার্ম দুটো অনেকটা বড় টার্ম, অনেকটা বড় টার্ম। তাহলে আমরা যদি কিছু বৈশিষ্ট্য কোয়ালিটেটিভের এবং কিছু বৈশিষ্ট্য কোয়ান্টিটেটিভের দেখে নিই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। কারণ কোয়ালিটেটিভ রিসার্চের যে বৈশিষ্ট্য আমরা পাবো, তার সব বৈশিষ্ট্যগুলোই এইগুলোর উপর লাগু হবে। হ্যাঁ, এইগুলোর আলাদা আলাদা নিজস্ব কিছু ধরন আছে বা নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আলাদা কথা, কিন্তু কোয়ালিটেটিভের বৈশিষ্ট্য এগুলোর উপর লাগছে। কোয়ালিটেটিভের যে সমস্ত বৈশিষ্ট্য এইগুলোর উপর আমরা পাচ্ছি, আর কোয়ান্টিটেটিভের যে বৈশিষ্ট্য এইগুলোর উপর পাচ্ছি। চলো আমরা কতগুলো কোয়ালিটেটিভ রিসার্চ
কোয়ালিটেটিভ রিসার্চের কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখে নিই। এই যে শব্দগুলো, এই শব্দগুলো ভীষণ জরুরি। এনটিএ পরীক্ষার জন্য যদি একটু শব্দ চিনতে পারো, প্রশ্নের শব্দ চিনতে পারো, এটা একটা ক্লিক। যদি শব্দ চিনতে পারো তাহলে কিন্তু পরীক্ষাটা দেওয়া অনেক সহজ হয়ে যায়। বেশ, পরীক্ষাটা দেওয়া অনেক সহজ হয়ে যায়। চলো কোয়ালিটেটিভের বৈশিষ্ট্যগুলো আগে দেখছি। কোয়ালিটেটিভের বৈশিষ্ট্যগুলো আগে দেখছি। কোয়ালিটেটিভ রিসার্চের যে বৈশিষ্ট্য, তা সামগ্রিকভাবে আমরা বলতে পারি এর অ্যাপ্রোচটা হচ্ছে ইন্ডাকটিভ। এর অ্যাপ্রোচটা হবে ইন্ডাকটিভ, অর্থাৎ উদাহরণ দেখতে দেখতে একটা কনক্লুশনে যাওয়া হবে, বা উদাহরণ দেখতে দেখতে জেনারেলাইজেশন দেওয়া হবে। এর ডেটা কালেকশনের পদ্ধতিটা আনস্ট্রাকচার্ড। ডেটা কালেকশনের পদ্ধতিটা আনস্ট্রাকচার্ড। এর ডেটা টাইপ হচ্ছে নন নিউমেরিক্যাল, অর্থাৎ নাম্বার ডেটা নেয় না। এবার দেখো, রিসার্চ করতে গিয়ে 4টে নাম্বার নিল, তাহলে কি সেটা কোয়ালিটেটিভ হবে না? সেটা কোয়ালিটেটিভ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এর মূল জায়গাটা হচ্ছে গুণগত জায়গা দেখা, নাম্বার দেখানো। 4টে নাম্বার নিল তাতে কিছু এসে যায় না। যেমন কোয়ান্টিটেটিভ কমপ্লিটলি নাম্বার দেখে, এটা কমপ্লিটলি নাম্বার দেখে না, এটা গুণটাকেই প্রাধান্য দেয়। তাহলে এটার ডেটা টাইপ হচ্ছে নন নিউমেরিক্যাল। যদি কেউ কোয়ালিটেটিভ রিসার্চ করছে এবং তাকে ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন পড়ছে, কোয়ালিটেটিভ রিসার্চের ধরন তো বললাম এইগুলো সবগুলোই। এবার ধরা যাক কেউ ফেনোমেনোলজিক্যাল রিসার্চ করছে, এবার এটার জন্য ইন্টারভিউ ভীষণ জরুরি। তো সেক্ষেত্রে ইন্টারভিউটা কেমন হবে? ইন্টারভিউটা হবে ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড বলতে কি বোঝায়? ওপেন এন্ডেড হচ্ছে যে তুমি কাউকে প্রশ্ন করছো। ইন্টারভিউ কি করে, তুমি কাউকে প্রশ্ন করছো, তুমি একজন রিসার্চার, সেক্ষেত্রে তোমার প্রশ্নগুলো কিরকম হবে? আপনার অনুভব, এই বিষয় সম্পর্কে আপনার অনুভব। এখানে তুমি অনেক কথা বলার সুযোগ দিচ্ছ। যেখানে তুমি অনেক কথা বলার সুযোগ দিচ্ছ সেটা হচ্ছে ওপেন এন্ডেড। আর ক্লোজ এন্ডেড হয়ে যাবে, একইভাবে ক্লোজ এন্ডেড হয়ে যাবে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। সেখানে তুমি বিশেষ কথা বলার সুযোগ দিচ্ছ না, তুমি এমন ভাবে প্রশ্নগুলো করছো যেখানে হ্যাঁ নাতেই উত্তরটা শেষ হয়ে যায়। হ্যাঁ নাতেই উত্তরটা শেষ হয়ে যায়। আপনি কি গিয়েছিলেন, হ্যাঁ অথবা নাতে উত্তর হবে। এখানে হ্যাঁ আমি, মানে এখানে এত কথা বলার সুযোগ দেবে না। যে যদি যাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি গিয়েছিলেন, সেখানে সে কোনোভাবেই বলতে পারবে না। যদি রিসার্চটা কোয়ান্টিটেটিভ হয়, তাহলে উত্তরটা কখনো এরকম হবে না যে হ্যাঁ না আমি যেতে পারিনি, তার কারণ আমার মেয়ের অসুস্থতা ছিল, হ্যান ত্যান, এত কথা শুনবে না। গিয়েছিলেন কি জাননি, হ্যাঁ না না, এতে উত্তরটা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতা হচ্ছে ক্লোজ এন্ডেড। আর যদি খুলে দেওয়া হয় যে হ্যাঁ আপনি জাননি, কেন জাননি, এবার তাকে কারণ ব্যাখ্যা করতে দেওয়া হচ্ছে রীতিমতো, জাননি কেন জাননি, তো সেক্ষেত্রে সেটা ওপেন এন্ডেড হয়ে যাবে। তাহলে আমাদের ইন্টারভিউ এর প্রশ্নগুলো হবে ওপেন এন্ডেড। সেটিং হবে ন্যাচারাল। সেটিং, সেটিং অর্থাৎ এখানে আমরা করব কি, এই যে এথনোগ্রাফিক রিসার্চ,
ধরা যাক এথনোগ্রাফিক রিসার্চ হচ্ছে নৃতত্ত্ব রিসার্চ, নৃতত্ত্বের রিসার্চ। ধরা যাক তুমি সাঁওতাল জনজাতির উপর রিসার্চ করছো, সাঁওতাল জনজাতির উপর রিসার্চ করছো। তো তুমি একজন সাঁওতালকে বললে ভাই আমার আমার বাড়ি চলে আসবে, তারপর তুমি তার উপর রিসার্চ করছো, হবে না, রিসার্চটাই ভুয়ো রিসার্চ হয়ে যাবে। তোমাকে যেতে হবে তার স্বস্থানে, যেখানে তার ন্যাচারাল সেটিংস, অর্থাৎ কোনো একটা সাঁওতাল পাড়ায় গিয়ে তোমাকে দেখতে হবে সাঁওতালরা ওখানে কিভাবে জীবনযাপন করছে, তবে তাদের নৃতত্ত্বটা তুমি বুঝতে পারবে। তাকে তোমার বাড়িতে ডেকে আনলে হবে না, তোমার বাড়িটা তার ন্যাচারাল সেটিংস নয়, তার ন্যাচারাল সেটিংস হচ্ছে তার জায়গাটা, এই তার জায়গায় গিয়ে তোমাকে দেখতে হবে। এই স্বস্থান এটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্টটা, যে এনভায়রনমেন্টটা হবে সেটা হবে আনকন্ট্রোল। আনকন্ট্রোল, আনকন্ট্রোলড আমরা কাকে বলছি? যে এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে আমরা যাই পাবো না কেন বা যে রিসার্চই করি না কেন, কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে যে ধরনের রিসার্চই করি না কেন, আমরা কখনোই সেটাকে ল্যাবরেটরি সেটিংস এর মধ্যে করব না বা ল্যাবরেটরির মধ্যে আমরা এনে করব না। যেখানে আমি ওই যে আমরা যদি ধরা যাক কোনো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, সেখানে খেয়াল করবে যে বেঁধে দেওয়া হয় সবকিছু, যে এতটা পরিমাণ হাওয়া যাবে, এতটা পরিমাণ আলো যাবে, এই সমস্ত কিছু বেঁধে দেওয়া হয়। এই বাঁধাবাঁধি করা যাবে না। তুমি কোনো সাঁওতাল জনজীবনের উপর যদি রিসার্চটা তোমার হচ্ছে, তোমাকে সেখানে গিয়ে তুমি বলতে পারবে না যে তুমি আমার সঙ্গে কথা বলবার সময় তুমি হাড়িয়া খেয়ে কথা বলবে না। ওরা হাড়িয়াটা সকালবেলা উঠে খেয়ে নেয়, ওটাই ওদের জীবন চর্চা। তুমি সেখানে গিয়ে কন্ট্রোল, তোমার কন্ট্রোল সেখানে চলবে না কোনোভাবেই, যে তুমি হাড়িয়া খাবে না সকালবেলা উঠে, আমার সঙ্গে কথা বলে নেবে, তারপর হাড়িয়াটা তুমি খাবে। তো হাড়িয়াটা খেয়ে নেবার পরেই তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে, কোন রকম তার উপর কন্ট্রোল করা চলবে। যদি যদি তোমাকে তাই করতে হয় যে তাকে তার হাড়িয়া না খাওয়া অবস্থায় তার সঙ্গে কথা বলতে হয়, তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে ভাই তুমি কটার সময় হাড়িয়া খাও। যদি তুমি 5টার সময় হাড়িয়া খাও, তাহলে তোমাকে ভোর 4টায় উঠে তার বাড়িতে গিয়ে ইন্টারভিউ করে আসতে হবে। তুমি ওকে কোনো রকম কন্ট্রোল করতে পারবে না। তাহলে কন্ট্রোলড এনভায়রনমেন্ট আমাদের চলবে না এখানে। বেশ, স্যাম্পেলিং হচ্ছে মূলত, স্যাম্পেলিং হয় নন প্রবাবিলিটি। নন প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি স্যাম্পেলিং মানে তুমি এখানে ওই কয়েন ছুড়লাম গোছের বা কোন রকম লটারি করে তুমি লোক নিতে পারবে না। কেন লোক নিতে পারবে না লটারি করে? কারণ ধরা যাক তুমি, এই যে আমি বলছি যে সাঁওতাল জনগোষ্ঠীর উপর তুমি রিসার্চ করছো, তোমাকে সাঁওতাল পাড়ায় বাঁচতে হবে। প্রথম কথা, তোমার কাছে এটা বাধ্যতা, মানে বাধ্যতামূলক একটা জায়গা, তোমাকে সাঁওতাল পাড়ায় বাঁচতে হবে। অর্থাৎ আমি ব্রাহ্মণ পাড়া বাঁচবো, নাকি আমি ক্ষত্রিয় পাড়া বাঁচবো, নাকি আমি সাঁওতাল পাড়া বাঁচবো, নাকি আমি ওরাও পাড়া বাঁচবো, মুন্ডা পাড়া বাঁচবো, এরকম করে তুমি লটারি করতে পারবে না। কোন রকম লটারি পদ্ধতি এখানে চলবে না, যে তুমি কতগুলো পাড়ার নাম লিখে দিলে, কতগুলো জনজাতির নাম লিখে দিলে, সেখান থেকে তুমি তুলে নিলে একটা, তাদের পাড়ায় চলে গেলে, এরকম বিষয়টা চলবে না। তোমাকে সাঁওতাল উপর কাজ করছো, তোমাকে সাঁওতাল পাড়াতেই যেতে হবে। এবং খেয়াল করো যে তুমি সাঁওতাল পাড়ায় যাবার পর তুমি যাদেরকে পাচ্ছ প্রত্যেকেই সাঁওতাল। এখান তো সেখানে কোনো ব্রাহ্মণ গিয়ে না, এমনি ঘুরতে গিয়ে না থাকলে, ওখানে সকলেই তোমার ব্রাহ্মণ, সরি সাঁওতাল পাচ্ছ। এবার সেক্ষেত্রে আহ, তোমার যে সাঁওতালদের সম্পর্কে জানা, সেটা তুমি এই সামগ্রিক সাঁওতাল পাড়াটাকে তুমি দেখেই তোমাকে বুঝতে হবে। তুমি কোনো একজন সাঁওতাল যে কিনা কোনো একজন হাই স্কুলের মাস্টার অথবা তিনি একজন কলেজের অধ্যাপক, তার ভাষা শুনে, তার মুখের ভাষা শুনে তুমি কখনোই বলতে পারো না যে এটা হচ্ছে
একজন সাঁওতালের ডায়ালেক্ট। তোমাকে সামগ্রিকভাবে জায়গাটাকে দেখতে হবে, তোমাকে তোমাকে সেখানে র্যান্ডমাইজেশন করা চলবে না। তুমি হাতের কাছে যেটাকে পাচ্ছ সেরকম ভাবে জিনিসটাকে দেখতে হবে। এবং এখানে তোমার অনেকটা দখলদারি চলে প্রবাবিলিটির ক্ষেত্রে। সাধারণত নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদের কোনো দখলদারি চলে না, বেসিক্যালি র্যান্ডমলি বিষয়টাকে হতে দিতে হয়। কিন্তু এখানে তোমার অনেকখানি নিজের জায়গা থাকে যে কোন মানুষটাকে নেব বা কোন মানুষটাকে নেব না। এই জায়গাগুলো তুমি স্বাভাবিকভাবে তোমার বিষয়টার মধ্যে যাতে অথেন্টিক একটা বিষয় থাকে, সেক্ষেত্রে তুমি সেই সব মানুষগুলোকে নেবে যারা সাঁওতাল, একটু বয়স্ক লোক, যারা সাঁওতাল জনজীবনটার সঙ্গেই তারা খুব বেশি ভাবে ওতপ্রোত ভাবে জড়িত। পরবর্তীকালে এই মোবাইল সভ্যতায় এখনকার সাঁওতাল ছেলেরা তারা তো মোবাইল ঘাঁটতে শিখেছে, তারাও অপেক্ষাকৃত শহরের দিকে আসতে শিখেছে। যারা এগুলো শেখেনি তাদেরকে তুমি আলাদা করে বেছে নিলে তোমার যাতে অথেন্টিক মানে অথেন্টিক বিষয়টা হয় আর এই জায়গাগুলোকে দেখবার জন্য। ফলত এই যে কতগুলো বৈশিষ্ট্য দিলাম, কতগুলো শব্দ দিলাম, এই শব্দগুলো সমস্ত নন প্রবাবিলিটি সমস্ত কোয়ালিটিভ রিসার্চের সঙ্গে ফিটে থাকে। একইভাবে কোয়ান্টিটেটিভ যখন আমরা দেখব, এটা আমাদের ডিডাকটিভ হয়ে যাবে। অর্থাৎ অ্যাপ্রোচের দিক থেকে ডিডাকটিভ হয়ে যাবে। এখান থেকে টিপটাকে চেঞ্জ করে কোয়ান্টিটেটিভ, ডিডাকটিভ হয়ে যাবে, এটা স্ট্রাকচার্ড হয়ে যাবে, এটা নিউমেরিক্যাল হয়ে যাবে। এটা ক্লোজড এন্ডেড হয়ে যাবে, এটা ন্যাচারাল সেটিং থাকবে না, সেটিংটা ল্যাবরেটরি সেটিং হয়ে যাবে। সেটিংটা ল্যাবরেটরি সেটিং হয়ে যাবে, এটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট হয়ে যাবে। আর স্যাম্পলিংটা প্রবাবিলিটি স্যাম্পলিং। এইগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য, যেগুলো কিনা এইগুলোর উপর লাগে, এইগুলোর উপর লাগে। এবার চলো আমাদের কোয়ালিটির যে রিসার্চ গুলো আছে, রিসার্চের টাইপস গুলো আছে, সেই রিসার্চের টাইপস গুলো একটু দেখে নিই। আমি কতগুলো করে বৈশিষ্ট্য বলবো, একদমই বাংলায় বলবো, কতগুলো করে বৈশিষ্ট্য বলবো, কারণ খুব ডিটেলে পড়বার সময় তো এটা নয়। বেশ, ধরা যাক তুমি হচ্ছে জিআরএফ এর জন্য চেষ্টা করছো, সকলেই করছে, এখানে জিআরএফ এর জন্য চেষ্টায় যাচ্ছে। তো সেক্ষেত্রে জিআরএফ কিভাবে পাওয়া যায় এর একটা দৃষ্টিকোণ তোমাকে তৈরি করতে হবে। তাহলে তোমার একটা পদ্ধতি কি হতে পারে, যারা জিআরএফ পেয়েছে তাদের সঙ্গে তুমি কথা বলতে পারো, সেই সমস্ত দাদা দিদিদের সঙ্গে তুমি কথা বলতে পারো। তুমি একজন দুজন করে তুমি প্রত্যেকের সঙ্গে কথা বলতে থাকবে যারা জিআরএফ পেয়েছে। এবার 1 নাম্বার ব্যক্তি তোমাকে কিছু সাজেশন দিল, তুমি সেগুলোকে নোট ডাউন করলে। 2 নাম্বার ব্যক্তি কিছু তোমাকে বললো, 3 নাম্বার ব্যক্তি কিছু তোমাকে বললো। এইভাবে তুমি 5 জন 10 জন 25 জন, যজন জিআরএফ পেয়েছে সকলের ইন্টারভিউ করে ফেললে।
করে ফেলবার পর এখানে দেখলে যে এবার প্রত্যেকের বলার মধ্যে কিছু কিছু তফাৎ থাকবে, কিন্তু তফাৎ থাকলেও তুমি মোটামুটি ভাবে এই 25 জনের দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে 25 জনের দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে তুমি একটা হাইপোথিসিস তৈরি করতে পারবে যে আমি মোটামুটি ভাবে হাইপোথিসিসটাই যে মোটামুটি ভাবে এই পাথওয়ে যদি আমি ফলো করি, এই পাথ যদি আমি ফলো করি, তাহলে আমার জেআরএফটা হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে তুমি কি করছো খেয়াল করো। তাহলে তুমি একইভাবে পদ্ধতিটা কিরকম যাচ্ছে দেখো, খেয়াল করো। ইন্ডাকটিভ পদ্ধতি যাচ্ছে, একজন একজন করে দেখছো, তারপর একটা কনক্লুশনে আসতে চেষ্টা করছো, তাহলে পদ্ধতিগতভাবে এটা ডিডাকটিভ। তোমাকে ওপেন এন্ডেড রাখতে হচ্ছে। কেন ওপেন এন্ডেড রাখতে হচ্ছে? তুমি হ্যাঁ বা নাতে এই দাদা দিদিদের উত্তর নিলে কোনো একটা বিষয় নিয়ে তুমি কি হ্যাঁ নাতে উত্তর নিলে তোমার কি এটা ক্লিয়ার হবে? একটা ধারণা ক্লিয়ার হবে? ধারণা ক্লিয়ার হবে না। তাহলে এদেরকে খোলা গরুর মতো ছেড়ে দিতে হবে। দাদা তুমি কিভাবে জেআরএফ পেয়েছো বা কিভাবে পড়াশোনা করেছো, এই প্রশ্নটা করে দিয়ে তাকে ছেড়ে দিতে হবে বলবার জন্য। সে অনেক কথা বলবে এখানে, তুমি সেখান থেকে নোট ডাউন করবে তোমার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো মনে হচ্ছে সেগুলো। এই হচ্ছে পদ্ধতি। তাহলে এটা ওপেন এন্ডেড যাচ্ছে। তুমি এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং করতে পারবে না। কেন প্রবাবিলিটি স্যাম্পলিং করতে পারবে না? কারণ সকলেই তো আর জেআরএফ পায়নি। 6000 পরীক্ষা দেয়, তার মধ্যে থেকে 20 জন হয়তো জেআরএফ পায়। এবার এই 20 জনকেই তোমাকে বাঁচতে হবে। তখন যখন তুমি ঠিক করে নিচ্ছ যে তোমাকে জেআরএফ পেতে হবে, জেআরএফ এর জন্য রাস্তা বার করতে হবে, তাহলে তোমাকে যারা জেআরএফ পেয়েছে সকলকে নিয়ে নিতে হবে। তাহলে এই যে জেআরএফ পেয়েছে সকলকে নিতে হবে, তুমি একটা নির্দিষ্ট পথে চালাচ্ছ তোমার স্যাম্পলিংটাকে, নির্দিষ্ট পথে চালাচ্ছ, নির্দিষ্ট লোকজনকে নিচ্ছ। তখনই তো আর এটা প্রবাবিলিটি থাকছে না, এটা নন প্রবাবিলিটি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে গেল। তারপর হচ্ছে মানে এর আরো কতগুলো এর আলাদা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে যে তোমাকে অনেকজন পার্টিসিপেন্ট হতে হবে। অর্থাৎ যাদের কাছ থেকে তুমি ইন্টারভিউ নিচ্ছ, তুমি একজনের কাছ থেকে নিয়ে একটা কনক্লুশন টেনে দিতে পারো। তোমাকে অনেকজনের সঙ্গে কথা বলতে হবে, অনেকজনের ধ্যান ধারণা গুলোকে বুঝতে হবে। তাহলে এই জায়গাটা তোমাকে করতে হচ্ছে। এবার প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু ডেটা পাচ্ছ, প্রত্যেকের ডেটা গুলোকে তোমাকে এখানে একটা কোডিং করতে হয়। এখানে একটা কোডিং করতে হবে। প্রত্যেকের ডেটাগুলো তুমি পেয়ে গেলে এই কোডিং বিষয়টা গ্রাউন্ডেড থিওরি যে টাইপটা আছে কোয়ালিটেটিভ রিসার্চের, তাতে এই কোডিং বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে। এইগুলোকে সাজিয়ে নিতে হবে নিজের মতো করে। প্রথমে তুমি সাজিয়ে নিলে, সর্টিং করে নিলে, বা যেটাকে আমরা বলছি কোডিং করে নিলে এরপর কোন ডেটা রাখবে কোন ডেটা ছাড়বে সেটা তোমার ব্যাপার। এই যে কোডিং করার বিষয়, আমি মাল্টিপল পার্টিসিপেন্টের বিষয়টা বললাম, আর ওপেন এন্ডেড ইত্যাদি যে বিষয়গুলো আমি তো বললাম। এই কোডিং বিষয়টা আলাদা করে এই গ্রাউন্ডেড থিওরি একটা বৈশিষ্ট্য, আর বাকি যে কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্যগুলো আছে সেটা তো পাচ্ছি। আশা করি গ্রাউন্ডেড থিওরি রিসার্চ বুঝতে কারোর অসুবিধা নেই। এখনো পর্যন্ত যা কিছু বোঝালাম সেগুলো বুঝতে কারোর অসুবিধা থাকলে একবার জানো, কি সমস্যা আছে সেটাও জানো। ঝটপট লিখতে দেরি হয়ে থাকলে মাইক অন করে বলতে পারো। গ্রাউন্ডেড গ্রাউন্ডেড থিওরিটা হচ্ছে তুমি গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে একটা কনক্লুশনে যেতে চাইছো। আমি যে উদাহরণটা দিলাম যে তোমার জিআরএফ এ পাওয়ার রাস্তা প্রয়োজন, বা তুমি একটা জিনিস জানতে চাইছো যে জিআরএফ কি কি
বিষয়গুলো অবলম্বন করলে জিআরএফ পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমাকে জিআরএফ এর যারা জিআরএফ পেয়েছে তাদেরকে তোমাকে ইন্টারভিউ করতে হবে। এবার প্রত্যেককে তুমি ইন্টারভিউ করছো, তোমাকে সেখানে শুধু যদি তুমি ক্লোজ এন্ডেড রাখো বিষয়টাকে, ইন্টারভিউটাকে যদি ক্লোজ এন্ডেড রাখো, তাহলে সেই ক্লোজ এন্ডেড হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে কোনো জিআরএফই তোমাকে বোঝাতে পারবে না যে কিভাবে জিআরএফ পাওয়া যায়। তো সেক্ষেত্রে তাকে কিভাবে জিআরএফ তুমি পেয়েছো দাদা এই প্রশ্নটা তুমি করে পরে তাকে ছেড়ে দিতে হবে বলবার জন্য। তাহলে এটা ওপেন এন্ডেড হচ্ছে বিষয়টা। এবার একটা একটা করে তুমি জিআরএফ স্কলারদেরকে তুমি হচ্ছে ইন্টারভিউ করলে, ধরা যাক 20 জন 25 জন। তাহলে এখানে তোমার একটা মাল্টি পার্টিসিপেশন তোমার প্রয়োজন পড়ছে। মাল্টি পার্টিসিপেন্ট হবে, গ্রাউন্ডেড একটা বৈশিষ্ট্য, আলাদা করে গ্রাউন্ডেড থিওরির এটা বৈশিষ্ট্য। ওপেন এন্ডেড যেমন কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য, সেরকম ভাবে গ্রাউন্ডেড থিওরির আলাদা করে একটা বৈশিষ্ট্য হচ্ছে মাল্টিপল পার্টিসিপেন্ট হতে হবে। আর এই যে তুমি তথ্যগুলো পাচ্ছ, এই তথ্যগুলোকে তোমাকে কোথাও গিয়ে এক জায়গায় তো তুমি সমস্ত তথ্য পেয়ে যাচ্ছ, এই সমস্ত তথ্যগুলোকে সাজানোর বিষয় থাকে। এই যে সাজানোর বিষয়, এটাকে আমরা বলছি কোডিং। সবসময় যে তো এই রিসার্চটা জিআরএফ পাওয়ার জন্যই হচ্ছে এমন তো নয়, অন্য কোনো বিষয়েও হতে পারে। তো এই যেমন তুমি ডেটাগুলোকে পাচ্ছ, কাঁচা মালগুলোকে পাচ্ছ, এইগুলোকে তোমাকে সাজিয়ে নিতে হবে, পরবর্তীতে গিয়ে তোমাকে সাজিয়ে নিতে হবে সকলের ইন্টারভিউ শেষ হলে। এই বিষয়টা হচ্ছে কোডিং। এই কোডিং বিষয়টা গ্রাউন্ডেড থিওরি রিসার্চের আরেকটা বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্য কোয়ালিটেটিভ রিসার্চের এই কোডিং করাটা। এরপর তুমি কোডিং করে ফেলবার পর তোমাকে ডেটা অ্যানালিসিস করছো, তারপর একটা তুমি ধারণায় পৌঁছাচ্ছ যে হ্যাঁ তাহলে আমি যদি এই বিষয়গুলো ফলো করি, এই বিষয়গুলো ফলো করি, তাহলে আমি জিআরএফটা পেয়ে যাব। আর এখানে নন প্রবাবিলিটি, যদি প্রবাবিলিটি নন প্রবাবিলিটির ধারণাই ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু বোঝানো খুব মুশকিল। তাহলে একদম রিসার্চ আমাদের প্রথম থেকে শুরু করতে হবে, এই ধারণাগুলো ক্লিয়ার করতে হবে। মানে প্রয়োজনে আমার স্যাম্পলিং এর ভিডিও আছে ইউটিউবে, গিয়ে দেখে নিতে পারো। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো বোঝানো খুব মুশকিল, একদম গোড়া থেকে শুরু করা সম্ভব। এবার হচ্ছে যে আমাদের ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপ ফোকাস গ্রুপ বিষয়টা কি, আমি এই কারণে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ফোকাস গ্রুপ বিষয়টা, ধরা যাক একটা স্কুল, সেই স্কুলে একটা সমস্যার জায়গা দেখছে যে বাচ্চারা বেশি সময় মোবাইলে কাটাচ্ছে। সেই স্কুলে একটা সমস্যাকে নিয়ে একটা সমাধানে আসতে চেষ্টা করছে যে বাচ্চারা যে মোবাইল নিয়ে বেশি সময় কাটাচ্ছে, এই জায়গাটাকে বন্ধ করা যায় কি করে, বা এই জায়গাটাকে কমানো যায় কি করে। তো সেক্ষেত্রে স্কুল কি করবে, নিজে নিজে একটা ডিসিশন নিয়ে বলে দেবে কাল থেকে মোবাইলে ঘাটা বন্ধ? এটা তো হতে পারে না। সেক্ষেত্রে সেই স্কুল কি করবে, সেই স্কুল যেটা করতে পারে সেটা হচ্ছে যে যারা বাচ্চাদের সম্বন্ধে সব থেকে বেশি জানে, সেটা হচ্ছে বেশ কিছু টিচার, বেশ কিছু প্যারেন্টস, বাচ্চাদের মা বাবা, যারা বাচ্চাদের সঙ্গে বেশিরভাগ সময়টা থাকছে, তাদেরকে নিতে পারে। তারপর একটা গোল টেবিল বৈঠক বসাতে পারে। বৈঠক বসিয়ে তাদেরকে বলা যেতে পারে যে আপনারা আলোচনা করুন এই বিষয়টা, যে আপনাদের এই যে বাচ্চারা এত বেশি মোবাইল প্রেমী হয়ে যাচ্ছে বা মোবাইল মুখী হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে কি কি বার করা যায়। ফলত প্রত্যেকেই নিজের নিজের বাচ্চার টেন্ডেন্সি ইত্যাদি বিষয় সেখানে রাখবেন। যারা মা বাবারা যাচ্ছেন, প্যারেন্টসরা যাচ্ছেন, তারাও তাদের বাচ্চাদের যে সমস্ত টেন্ডেন্সি খেয়াল করেছেন সেগুলোকে রাখবেন। যারা হচ্ছে টিচার আছেন, তারাও যে বিষয়গুলোকে লক্ষ্য করেছেন সেই বিষয়গুলোকে রাখবেন, বাচ্চাদের মধ্যে যে বিষয়গুলো খেয়াল করেছেন।
টেন্ডেন্সিটাকে ধরতে চেষ্টা করবেন, সমস্যাটার গোড়া কি সেই জায়গাটা বার করতে চেষ্টা করবেন। এবং সামগ্রিকভাবে এই যে ওনারা এতগুলো তথ্য ওনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বার করে ফেললেন, এই তথ্যগুলোর ভিত্তিতে একটা কনক্লিউশনে আসবেন যে কোন কোন বিষয়গুলো যদি না করা হয়, তাহলে বাচ্চারা মোবাইল ব্যবহারটা কম করে দেবে। সেক্ষেত্রে হয়তো এরকম একটা জায়গায় পৌঁছালো যে মা বাবা যারা গার্জেন অথবা টিচার, তারাও যদি অহেতুক মোবাইল ব্যবহার না করে, বাচ্চারা যদি এই জায়গাটা দেখে বুঝতে পারে যে মোবাইল একটা কাজের জিনিস, এটাকে যা খুশি করা যায় না, এই জায়গাটা যদি তাদেরকে বোঝানো যায়, সেটা কিভাবে বোঝানো যায়? তাহলে মা বাবারাও মোবাইল ঘাটা বন্ধ করে দিয়েছে, তারা কেবল ফোন আসলে ধরছে অথবা কোনো কাজের কিছু থাকলে সেটা করছে। যদি মোবাইলটাকে এইভাবে ব্যবহার করা যায়, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এর প্রভাবটা ভালো একটা প্রভাব পড়বে, তারা মোবাইল থেকে ঝুঁকবে না। এই কনক্লুশনটা টানা। তাহলে এখানে মুদ্রা বিষয়টা কি পেলাম? এটা তো একটা উদাহরণ নিলাম। খেয়াল করো, এমন কিছু মানুষজনকে ডাকা হচ্ছে যারা এই পপুলেশনটা সম্পর্কে, যাদেরকে নিয়ে সমস্যা, তাদের সম্পর্কে যথেষ্ট ভালোভাবে জানে। তাহলে এমন কিছু লোককে আমি নিয়ে আসবো যে বিষয়ে রিসার্চ, সেই বিষয়টা সম্পর্কে তারা যেন যথেষ্ট ভালো করে জানে। এটা একটা বৈশিষ্ট্য। বিষয়টা সম্পর্কে সেই লোকগুলোকে খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা একটা মিটিং কন্ডাক্ট করতে হবে। সকলকে মুখোমুখি বসিয়ে দিতে হবে। যারা জানেন এরকম কিছু মানুষকে মুখোমুখি বসিয়ে দিতে হবে। মাল্টিপল লোকজন থাকবেন, পার্টিসিপেশনটা মাল্টিপল হবে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে একজন এখানে মিটিংটাকে কন্ডাক্ট করানোর জন্য বসে থাকবেন, বাকিরা আলোচনা করবেন। ইনি কি করবেন? ইনি নোট নেবেন। আরেকটা কাজ তাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই মিটিংটা যাতে চলতে চলতে অন্য পথে চলে না যায়। এখন বাচ্চাদের মায়েরা এসছে, এবার কি হচ্ছে, মোবাইল নিয়ে আলোচনা হতে শুরু হয়েছিল, তারপরে মোবাইল থেকে চলে গেল বুবাইয়ের মায়ের একটা আইফোন আছে, তারপরে চলে গেল বুবাইয়ের মায়ের রান্নাঘরে। বুবাইয়ের মা রান্নাঘরে মানে রান্না খুব ভালো করতে পারে না, এটা একটা আলোচনার টপিক হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে রুট চেঞ্জ করতে করতে যেন বিষয়টা অন্য কোনো জায়গায় না পৌঁছে যায়। বিষয়টাকে যাতে এক জায়গায় থাকে সেটা দেখবার জন্য, সেটাকে অবজার্ভ করবার জন্য একজন লোককে থাকতে হবে এখানে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফোকাস গ্রুপ রিসার্চের একটা বৈশিষ্ট্য। ফোকাস গ্রুপ হচ্ছে একটা মিটিং করে একটা সমস্যা এবং তার সমাধানে আসতে চেষ্টা করা হচ্ছে। আমাদের রিসার্চ বিষয়টাই তো তাই, একটা প্রবলেম আমরা ক্রিয়েট করি এবং সেই প্রবলেমের সমাধান দিতে চেষ্টা করি। আলটিমেটলি রিসার্চটাই তো তাই, একটা প্রবলেম, তাকে সমাধান করা। ফোকাস গ্রুপ রিসার্চে এইভাবে প্রবলেমটা সমাধান করা হয়। পার্টিসিপেন্ট অবজারভেশন এটা, ধরা যাক তুমি সাঁওতাল জনগোষ্ঠীর রিসার্চ করছো, সেক্ষেত্রে তোমার যদি রিসার্চটা তুমি এরকম ভাবে করো যে তুমি একদমই গিয়ে সাঁওতাল পাড়ায় একটা বাড়ি করে ফেললে নিজে, সেখানেই বসবাস শুরু করে দিলে। এরপর কি করলে? সাঁওতালদের বিয়ে, সাঁওতালদের যে সমস্ত উৎসব অনুষ্ঠান হয়, সামাজিক সাংস্কৃতিক যে সমস্ত উৎসব অনুষ্ঠান হয়, সে সমস্ত উৎসব অনুষ্ঠানে যোগ দিচ্ছ, তাদের সঙ্গে বসে বসে হাড়িয়া খাচ্ছ, তারা যে ধরনের জুয়া খেলে তাদের থেকে বসে যাচ্ছ। সামগ্রিকভাবে তুমি এখানে অবজারভেশন করবার জন্য তাদেরই একজন হয়ে তুমি অবজার্ভ করছো। এই যে তাদেরই একজন হয়ে তোমার অবজার্ভ করা, এটাই হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন। ঠিক আছে,
তারপরেরটা হচ্ছে এথনোগ্রাফি। এথনোগ্রাফি হচ্ছে, এটা হচ্ছে নৃতত্ত্বের রিসার্চ। এথনোগ্রাফিতে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে, প্রথম কথা, এখানে তোমাকে একইভাবে যে নৃতাত্ত্বিক জাতির উপর তুমি রিসার্চটা করতে চাইছো, যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর উপর তুমি রিসার্চটা করতে চাইছো, ধরো যাক তুমি বাঙালির উপর করতে চাইছো, তাহলে বাঙালিদের সঙ্গে তোমাকে ইন্টারাক্ট করতে হবে, অথবা সাঁওতালদের উপর করতে চাইলে তোমাকে তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, ইন্টারভিউ করতে হবে। কিন্তু তাদের রিয়েল লাইফ সিচুয়েশনে, তাদের ন্যাচারাল সেটিংসে গিয়ে তোমাকে কাজটা করতে হবে। ন্যাচারাল সেটিংসে হওয়াটা ভীষণ জরুরি এথনোগ্রাফির ক্ষেত্রে। তাদের স্থানে গিয়ে তাদেরকে দেখা, এই বিষয়টা তোমাকে রাখতে হবে। সে তুমি পার্টিসিপেশনে, তুমি এখানে পার্টিসিপেট করো চাই না করো, তোমাকে জরুরি নয় যে সাঁওতালদের সঙ্গে যেমন তারা কুমুদ ধরে নাচানাচি করে সেটা তোমাকে করতে হচ্ছে, সেটা তুমি হয়তো করছো না, তুমি ইন্টারভিউ করতেই যাচ্ছ, কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ করলেও সেটা তাদের সামনাসামনি গিয়ে করতে হবে, তাদের ন্যাচারাল সেটিংসে গিয়ে করতে হবে। এবং যেহেতু তোমাকে এই জায়গাটাতে বেশ কিছু সময় কাটাতে হচ্ছে, তাদের সঙ্গে তোমার একটা ইন্টিমেসি সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে রীতিমতো। তুমি তাদের মধ্যে অনেকটা ঢুকে পড়ছো, অনেক অনেক তথ্য বার করে নিয়ে আসছো। সেক্ষেত্রে কোন তথ্যটা দেওয়া যাবে, অর্থাৎ পাবলিক করা যাবে, কোন তথ্যটা পাবলিক করা যাবে না, প্রত্যেক জাতির নিজস্ব কিছু গোপন জায়গা থাকতে পারে, কোনটাকে পাবলিক করা যাবে, কোনটাকে প্রাইভেট রাখতে হবে, এই যে বিষয়টা, এই বিষয়টা এথিক্স হয়ে আসবে রিসার্চ। তুমি সব জায়গাটা তুমি পেয়েছো মানে, তুমি সেই জিনিসটা জেনেছো মানেই তুমি পাবলিক সকলকে জানিয়ে দিতে পারো, এটা কিন্তু নয়। এখানে একটা কনসার্ন থাকে, তোমাকে তাদেরকে জানাতে হবে যে তোমার এই এই বিষয়গুলো আমি কিন্তু এই কাজে লাগাবো, তারা যদি পারমিট করে তাহলেই তুমি করতে পারবে, না হলে নয়। এই যে এথিক্সের বিষয়টা এখানে আসছে, তোমাকে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হচ্ছে। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে ফেনোমেনোলজির একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কোন রকম ভাবে ম্যানিপুলেশন করা যাবে না, ম্যানিপুলেট করা যাবে না। এই জনজীবনকে কোনোভাবে বিঘ্নিত হয়, তোমার জন্য বিঘ্নিত হচ্ছে এমন কিচ্ছু করা যাবে না। তুমি চাইলেই জারোয়াদের উপর, আন্দামানের যে জারোয়ারা আছে, জারোয়া দ্বীপ আছে, তাদের উপর তুমি রিসার্চ করতে পারো না। তোমাকে সেক্ষেত্রে প্রচুর কনসার্ন দিয়ে তারপর যেতে হবে। তুমি কোনোভাবেই তাদের জনজীবনকে বিঘ্নিত করতে পারো না, ম্যানিপুলেট করতে পারো না। তুমি চাইলে আরসালান থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে তাদেরকে চাখাতে পারো না। কেন চাখাতে পারো না? কারণ বিরিয়ানি খাবার পেট তাদের নয়, তারা একটা আদিম প্রজাতি, তারা বনের ফলমূল খেয়ে অভ্যস্ত। তুমি হঠাৎ করে আরসালানের বিরিয়ানি তুলে নিয়ে গিয়ে তাদেরকে খাইয়ে দিলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তারা তেল ঘিটা খায়নি হয়তো। হয়তো, আমি সবগুলোই হয়তো বলছি, আমি জারোয়াদের দ্বীপে গিয়ে দেখিনি, হয়তো খাইনি। তোমার খাওয়ানোর ফলে তাদের অসুস্থ হয়ে গেল তারা। ফলত কোন রকম ভাবে বিঘ্নিত অথবা ম্যানিপুলেশন কোনোটাই করা যাবে না তাদের জনজীবনকে। এইগুলো হচ্ছে ফেনোমেনোলজির বৈশিষ্ট্য। ন্যারেটিভ রিসার্চ। ন্যারেটিভ রিসার্চ হচ্ছে যে, ধরা যাক তোমার রিসার্চটা হচ্ছে আসানসোল কিভাবে তৈরি হচ্ছে তার উপর, আসানসোল শহর কিভাবে তৈরি হচ্ছে তার উপর তুমি রিসার্চ করছো, বা আসানসোল শহরের যে আজকের ব্যুৎপত্তি, আজকের যে প্রতিপত্তি, সেটাকে নিয়ে তোমার রিসার্চ হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি রিসার্চটা পাবে করতে, তুমি বইপত্র ঘেটে করতেই পারো, সেটা অন্য বিষয়। তুমি একজন প্রচন্ড বয়স্ক মানুষ দেখতে পারো খুঁজে, যে আসানসোলে দীর্ঘদিন ধরে আছে, আসানসোলের ডেভেলপমেন্টটাকে সে দেখেছে নিজের চোখে,
তার কাছে গেলে, তুমি বসলে, সে তোমাকে গল্প বলে চলেছে, কিছু গল্প বলে চলেছে, কিভাবে নকুল রায় আসানসোলকে জায়গির হিসেবে পাচ্ছেন। তারপর নাকি বলা হয় যে নকুল রায় এবং আরেকজন কি নাম যেন ভদ্রলোকে, তো তারা দুজন জায়গির হিসেবে পেয়েছিলেন পঞ্চকোটের রাজার কাছ থেকে আসানসোলের এই জমিটা। এখানে আসানসোল গ্রাম তারা প্রতিষ্ঠা করেন একদম জঙ্গল কেটে। তারপর এই যে বিষয়গুলো গল্পের মতো করে বলা, ন্যারেশন দেওয়া, গল্পের মতো করে বলা। তুমি এমন একজন মানুষকে ধরছো যিনি এই বিষয়টা সম্পর্কে প্রচুর গল্প জানেন, গল্প অথবা ঘটনা জানেন, তিনি তোমাকে গল্পের মতো করে বলছেন এবং তুমি প্রয়োজনীয় জায়গাগুলোকে নোট করে নিচ্ছ। এটাই হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। ন্যারেশন থেকে তুমি রিসার্চ করছো, বা তোমার রিসার্চে ন্যারেশন গুলোকে অন্তর্ভুক্ত করছো, ঠিক আছে? অথবা তুমি ছৌ নাচ নিয়ে রিসার্চ করছো, তো সেক্ষেত্রে ছৌ নাচের কোনো বয়স্ক শিল্পী তুমি ধরলে এবং তারা কিভাবে আস্তে আস্তে গ্রাম্য জীবন থেকে, একটা পল্লী জীবন থেকে সারেগামাপার স্টেজে উঠে যাচ্ছে, এই যে যাত্রাটা তারা গল্পের মতো করে তোমাকে বলতে পারে। তো এই যে ন্যারেশনের মাধ্যমে রিসার্চ, এটা হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। গল্প শুনে যে রিসার্চ, গল্প থেকে যে রিসার্চ। কেস স্টাডি, কেস স্টাডি কেস স্টাডি হচ্ছে যে ধরা যাক উকিল, একজন উকিল, তিনি কি করে, তার হয়তো এমন একটা প্রত্যেক দিনের শুনানি চলে, ধরা যাক 5 নম্বর শুনানিতে উনি একটা জায়গায় এসে ফেঁসে গেছেন একটা কেস নিয়ে, তিনি আর এগোতেও পারছেন না, পিছোতেও পারছেন না। তিনি তখন কি করবেন? তোমরা অনেকেই হয়তো জানো এবং অনেকেই হয়তো জানো না যে কোর্টে যখন হিয়ারিং হয়, প্রসিডিং হয়, তখন এই সমস্ত প্রসিডিং, এই সমস্ত বাকবিতণ্ডা সমস্ত তুলে রাখা হয়। সমস্ত একজন নোট নিতে থাকেন, স্টেনো থাকেন একজন বসে, তিনি সমস্ত কিছু নোট নিতে থাকেন। বিবাদী পক্ষ এই বললো, বাদী পক্ষ এই বললো, বিবাদী পক্ষ এই বললো, বাদী পক্ষ, বিষয়টা একটা নাটকের মতো দাঁড়িয়ে যায়। যেমন ভাবে নাটকের সংলাপ লেখা থাকে সেরকম ভাবে প্রত্যেকটা কেসের এরকম নিতে থাকে। তো সেক্ষেত্রে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কেস সম্ভবত সেইগুলো নিয়ে প্রত্যেক বছর একটা করে ভলিউম বার করা হয়। সমস্ত উল্লেখযোগ্য ঘটনাকে নিয়ে, উল্লেখযোগ্য কেস নিয়ে একটা করে ভলিউম বার করা হয় প্রত্যেক বছর, এটা উকিলদেরকে রাখতে হয়। এরপর ধরা যাক আমি যেটা বলছি যে বর্তমান কেসে উকিল 5 নম্বর শুনানিতে গিয়ে ফেসে গেছে, আর এই কেসটাকে নিয়ে এগোতেও পারছেন না, পিছোতেও পারছেন না। তো সেক্ষেত্রে উনি কি করতে পারেন? উনি কেস স্টাডি করতে পারেন। এরকম ধরনের কেস আগে কোনো কোর্টে এসেছিল কিনা, যদি এসে থাকে তাহলে সেখানে কিভাবে প্রসিডিং হয়েছিল, তার রায় কি হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল, কিভাবে তার এই যে বিষয়গুলো নিয়ে পড়াশুনো, এটাকে বলা হচ্ছে কেস স্টাডি। খেয়াল করো, এটাও একটা সমস্যা এবং সমাধানের পথ। তাহলে এই কেস স্টাডির মাধ্যমে আমরা একটা ধরন পাচ্ছি রিসার্চের। পুরোনো কেসকে দেখা, এটা ডাক্তারের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আমরাও তো ঘটনাচক্রে কেস স্টাডি করি, যেটা হচ্ছে রিসার্চ করবার আগে আমরা যখন এক্সপ্লোরেটরি জায়গায় থাকি, আমরা যখন এক্সপ্লোর করতে থাকি বিভিন্ন বিষয়, তখন আমরা দেখি না যে এই বিষয়টা নিয়ে যদি রিসার্চ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি রিসার্চ হয়েছে। ধরা যাক বিষয়টা হচ্ছে যে নাট্য সাহিত্যের নকশাল যুগের নাট্য সাহিত্য। আমার যদি রিসার্চের বিষয়টা এরকম হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এই যে নকশাল যুগের নাট্য সাহিত্য আমি বলছি, এই নকশাল যুগের নাট্য সাহিত্য অন্য কাউ রিসার্চ করেছেন কিনা, যদি করে থাকেন তিনি কিভাবে বিষয়টাকে দেখাচ্ছেন,
তোমাকে সেইভাবে দেখালে চলবে না, তোমাকে অন্যভাবে দেখাতে হবে। তো এই যে কিভাবে দেখানো হয়ে গেছে এই বিষয়টাকে, তুমি যে এই বিষয়গুলোকে অবজার্ভ করছো, এটাও তো এক ধরনের কেস স্টাডি। তাহলে এটা হচ্ছে আমাদের কেস স্টাডি। কেস স্টাডি করা এবং লিটারেচার রিভিউ করা ঘটনাচক্রে একই বিষয়, প্রায় একই বিষয়, সম্পূর্ণ একই না হলেও প্রায় একই বিষয়। এবার আমাদেরকে বুঝতে হবে হিস্ট্রিক্যাল রিসার্চ, এটা একটু কঠিন, একটুখানি কঠিন। বিষয়টাকে ভালো করে বুঝো। হিস্ট্রিক্যাল রিসার্চের তিনটে অ্যাসপেক্ট থাকে। সরি, আগে মাঝখানে অতীতটাকে লিখে বসলো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তুমি রয়েছে এখানে। এটা এখন 2022 সাল। তুমি গান্ধীজির উপর একটা রিসার্চ করতে চাইছো। তোমার পক্ষে ঘটনাচক্রে ওই গান্ধীজির সময় ফিরে যাওয়া সম্ভব নয়। তুমি কোনোভাবেই গান্ধীজির সময় ফিরে যেতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? গান্ধীজির নিজের লেখা বইপত্র যা কিছু, ঐতিহাসিক নথি, ঐতিহাসিক নথি যদি কিছু থেকে থাকে, হিস্ট্রিক্যাল নোটেশন যদি কিছু থেকে থাকে, প্রচুর পাবে। সে সমস্ত গান্ধীজির এই যে বই বললাম, শুধু নিজের লেখা বইগুলোই খুলে হবে না, গান্ধীজিকে নিয়ে প্রচুর বই লেখা হয়েছে, সে সমস্ত বুকস গুলো থাকবে। তাহলে খেয়াল কর, আমি ধরলাম, হ্যাঁ, আরো আরো একটা বিষয় তুমি নিতে পারো, আরো একটা বিষয় তুমি নিতে পারো যে গান্ধীজির পরিবারের মানে বংশের আর কেউ এখনো বেঁচে আছেন কিনা, তাদের কাছ থেকে তুমি জানতে পারো কিছু তথ্য। অথবা গান্ধীজির সঙ্গে ডাইরেক্ট টাচে ছিলেন, তারা তো আর বেঁচে নেই, তাদের পরিবারের কেউ যদি থেকে থাকে, যেমন এই যে সে সময়ের আমরা নাম পেয়ে থাকি গোখলে বা গোপালাচারী, যারা সেই সময় গান্ধীজি গান্ধীজি বলছি, সরি, গান্ধীজিকে নিয়েই তো রিসার্চ হচ্ছে, গান্ধীজি আর থাকবে কি বলে, সুভাষচন্দ্র বসু পরিবারের কেউ, অথবা আর যারা জওহরলাল নেহরুর পরিবারের যদি কেউ থেকে থাকে, তাদের কাছ থেকে কিছু তথ্য যদি পাওয়া যায়, তাহলে খেয়াল করো, আমরা কোনো ডাইরেক্ট কিছু পাচ্ছি না, ডাইরেক্ট আমি কিছু করতে পারছি না। আমাকে কি করতে হচ্ছে? সেকেন্ডারি নথির একটা বিরাট ভূমিকা হিস্ট্রিক্যাল রিসার্চে পাচ্ছি। আমাকে ঘটনাচক্রের সমস্ত রিসার্চটাই করতে হচ্ছে সেকেন্ডারি ডেটা দিয়ে। সেকেন্ডারি ডেটা আমরা কাকে বলছি? প্রাইমারি ডেটা আমরা কাকে বলছি? সেকেন্ডারি ডেটা হচ্ছে যে ডেটা আমার নিজের কালেক্ট করা নয়, অন্য কারোর কালেক্ট করা, অন্য কারোর কালেক্ট করা। সেকেন্ডারি ডেটা হচ্ছে অন্য কারোর কালেক্ট করা, আর প্রাইমারি ডেটা হচ্ছে ডেটা যদি তুমি নিজে কালেক্ট করে থাকো, নিজে কালেক্ট করো, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। এই হচ্ছে, তাহলে আমাদের হিস্ট্রিক্যাল রিসার্চটা মূলত নির্ভর করে থাকে সেকেন্ডারি ডেটার বেশিরভাগ। এবার খেয়াল করো, তুমি এই সমস্ত বইগুলো পড়লে, বেশ কিছু বইপত্র পড়লে, তোমার বইপত্রগুলো পড়ে মনে হতেই পারে
যে এই বইটার এই জায়গাটা আমার ভালো লাগলো, বা এই যে ব্যাখ্যা করা হচ্ছে এই ব্যাখ্যাটা আমার ভালো লাগলো না, তোমার ব্যাখ্যাটা অন্য কিছু, তুমি অন্যভাবে দেখো বিষয়টা, তুমি ভাবতেই পারো। কারণ গান্ধীজিকে তো তুমি ডাইরেক্ট ইন্টারভিউ করতে পারছো না যে আপনি কি এটা করেছিলেন। ধরা যাক, ধরা যাক এরকম একটা জায়গা আছে যে গান্ধীজি এ জায়গা থেকে বি জায়গায় এসেছিলেন অমুক ব্যক্তির সঙ্গে দেখা করবার জন্য, কোন একটা বইয়ে লেখা আছে, তোমার এখানে মতামত হতেই পারে অমুক ব্যক্তি নয়, ব্যক্তিটা তমুক ব্যক্তি হতেই পারে সে। তো তুমি এটার উপর নির্ভর করে 2022-এ দাঁড়িয়ে তোমার যা এখান থেকে তুমি পেলে তথ্য, সেখান থেকে কিছু তথ্য নিলে এবং তোমার কিছু বিষয় যেগুলো তোমার মনে হয় সেগুলোকে অ্যাড করে দিয়ে তুমি এখানে একটা বুক তৈরি করে ফেললে। বুক তৈরি করে ফেললে, এটা হচ্ছে এর বর্তমান পার্সপেক্টিভ। এর অতীত পার্সপেক্টিভ এটা, কিছু বই ছিল গান্ধীজির, কিছু লেখা ছিল, আদার লেখকের লেখা কিছু বই ছিল, তুমি যাদেরকে ইন্টারভিউ করেছো তার সঙ্গে সম্পর্কিত তারা ছিল। এই যে এটার একটা অতীতের অ্যাসপেক্ট আমরা পেলাম, তারপর একটা বর্তমান অ্যাসপেক্ট আমরা পেলাম। এবার তুমি ধরা যাক তুমি তুমি তোমার কোনো ছাত্রছাত্রীকে তোমার লব্ধ জ্ঞান তুমি দিচ্ছ, গান্ধীজি সম্পর্কে তোমার লব্ধ জ্ঞান তুমি দিচ্ছ। ছাত্রছাত্রীরা নিল জ্ঞানটা, ভবিষ্যতে তারা চাইলে তারাও ভেরিফাই করতে পারে তোমারটাকে, একইভাবে তারাও ভেরিফাই করতে পারে, তাদেরও কিছু মনে হওয়া থাকতে পারে, তোমারটাকে অন্ধভাবে মেনে না নিতে পারে, অন্ধভাবে মেনে না নিতে পারে, তাদের নিজস্ব কিছু মতামত থাকতে পারে, ভবিষ্যতে আরেকটা বই তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি যে হিস্ট্রিক্যাল রিসার্চ কখনো থামছে না, এর এক তিনটে অ্যাসপেক্ট থাকতেই হবে, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার, তিনটে অ্যাসপেক্ট থাকতেই হবে। সঙ্গে এর যেটা থাকতে হবে যে বললামই যে এটা একটা সেকেন্ডারি ডেটার নির্ভরতা থাকে, সেকেন্ডারি ডেটার উপর, সেকেন্ডারি ডেটার উপর একটা নির্ভরতা থাকে। তারপর হচ্ছে আমি যেটা এক্ষুনি বললাম, কি যেন বললাম নিজেই ভুলে গেলাম, বলে পরে হ্যাঁ, যেটা হচ্ছে যে এটাকে জেনারেলাইজেশন করা যায় না। জেনারেল জেনারেলাইজেশন করা যায় না। কেন জেনারেলাইজেশন করা যায় না? কেন জেনারেলাইজেশন করা যায় না? জেনারেলাইজেশন করা যায় না এই কারণেই, কারণ জেনারেলাইজেশন মানে হচ্ছে যে তুমি একটা সর্বজন স্বীকৃত সত্যকে তুমি প্রতিষ্ঠা করছো। তুমি হিস্ট্রিক্যাল রিসার্চে কখনো সর্বজন গ্রাহ্য মতামত দিতে পারবে না, তোমার মতামতটাকে সকলের মেনে নেবে এমনটা হতেই পারে না। ইনফ্যাক্ট যে সমস্ত রিসার্চে সেকেন্ডারি ডেটার উপর নির্ভরতা বেশি তাকে আমরা জেনারেলাইজেশন করতে পারি না, কারণ সেখানে অনেক জনের অনেক মনে হওয়া থাকতে পারে। ঘটনাচক্রে গান্ধীজির উপর যে বইগুলো লেখা হয়েছে, গান্ধীজির উপর যে বইগুলো লেখা হয়েছে সে বইগুলোও যে সব ঠিক, অর্থাৎ তুমি যে সেকেন্ডারি ডেটাটা থেকে ডেটা নিচ্ছ সেটাও যে সব ঠিক, এটা কিন্তু কোথাও বাধ্যতামূলক নয়। সেখানেও তখনকার লেখকদের মনে হওয়া, তৎকালীন রাজনীতি, সমস্ত কিছু জড়িত ছিল। ফলত এই এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, জেনারেলাইজেশন হয় না হিস্ট্রিক্যাল রিসার্চ। একদম মাথায় ঢুকিয়ে নাও এই তথ্যটা, যে জেনারেলাইজেশন হয় না, আর সেকেন্ডারি রিসার্চের উপর নির্ভরতা, এই দুটো বিষয় আলাদা করে মানে ভিভিআইপি বৈশিষ্ট্য বলতে পারি হিস্ট্রিক্যাল রিসার্চ, ভিভিআইপি বৈশিষ্ট্য। বেশ, এই গেল আমাদের কোয়ালিটেটিভ রিসার্চটা, বোঝা গেছে?
বলছি যে বোঝা গেছে কি? কেউ জানায় না? আচ্ছা, কারোর কোনো সমস্যা থাকলে বলবে। এবার হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভে ডেসক্রিপটিভ রিসার্চ সব থেকে সহজতম রিসার্চ মনে হয়। কোন একটা ঘটনা ঘটেছে, তুমি গেলে, জাস্ট কি ঘটেছে তুমি লিখে নিয়ে চলে এলে। জাস্ট কি ঘটেছে, এখানে তোমার কোনো ইন্টারপ্রিটেশন কাজ করবে না, অথবা তোমার এখানে কোন রকম আবেগ অনুভূতি কিচ্ছু কাজ করানো যাবে না, কিচ্ছু কাজ করানো যাবে না। তুমি যাবে, শুধুমাত্র দেখবে, ধরো যাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি সেখানে যাচ্ছ, গিয়ে তুমি বর্ণনা লিখছো। বর্ণনা কিভাবে লিখছো? একটা গাড়ি গাছে গিয়ে ধাক্কা মারে, গাছটা উপর থেকে বেশ খানিকটা এই কি বলে গর্ত হয়ে গেছে, গাড়িটা ধাক্কা মারার পর গাড়িটা আরো বেশি গর্ত হয়েছে। গাড়িটাতে ছিল 3 জন মানুষ, 3 জনের মধ্যে 2 জন গুরুতর অসুস্থ, একজন ড্রাইভার যিনি ছিলেন তিনি মারা গেছেন। এখানে তোমার কোনো বিষয় নেই, তোমার কোনো ইন্টারপ্রিটেশনের জায়গাও নেই, যা যা ঘটেছে তুমি লিখে নিয়ে চলে আসছো। এখানে প্রশ্নগুলো তাই হয়, হোয়াট দিয়ে হয়, হোয়াট দিয়ে, জাস্ট কি হয়েছে সেটি। কোর রিলেশনাল রিসার্চ, কোর রিলেশন বিষয়টা বুঝবে। যদি কেউ না বুঝে থাকো, আগেও আমার কোর রিলেশনের ভিডিও আছে, খুব ডিটেলে জানতে হলে সেখান থেকে একটু তোমরা কষ্ট করে তোমাদেরকে দেখে নিতে হবে। কোর রিলেশনের মুদ্রা বিষয়টা বলি, যে দুটো বিষয়ের মধ্যে, বিষয় এ, না, আমি বিষয় লিখি আই আর বিষয় লিখি ডি। আই এবং ডি কেন লিখলাম? একটা হচ্ছে ইন্ডাকটিভ, সরি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা সবসময় ম্যানিপুলেশন যা কিছু দিই না কেন সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে দিয়ে থাকি, আর তার ফলাফলটা দেখি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার এই এর সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা, কোনো সম্বন্ধ আছে কিনা, কোনো সম্বন্ধ আছে কিনা, বা সম্বন্ধটার স্ট্রেংথ কেমন, এই বিষয়টাকে দেখা হয়। এই বিষয়টাকে দেখা হয় আমাদের কোর রিলেশনের মধ্যে। কি রিলেশন আছে, থাকলে কি ধরনের রিলেশন আছে, কি ধরনের রিলেশন বলতে বলতে এখানে চলে আসে একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো রিলেশন, অর্থাৎ কোনো রিলেশনই নেই। সম্পর্কটা এরকম কি যে আই বাড়লে ডিও বাড়ছে, যদি তাই হয়ে থাকে তাহলে এটা পজিটিভ হবে। যদি এমন হয়ে থাকে আই বাড়ছে ডি কমছে, বা উল্টোটা, ডি বাড়ছে মানে আই কমছে ডি বাড়ছে, যদি উল্টোটা হয়ে থাকে তাহলে সেটা নেগেটিভ হবে। আর যদি কোনো সম্বন্ধই না থাকে তাহলে এটা জিরো হবে। এই হচ্ছে আমাদের কোরিলেশন। ঠিক আছে, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমাদের, আমরা বলতে পারি এখানে বললাম শুধুমাত্র এই কোরিলেশনের ক্ষেত্রে আমি বললাম শুধুমাত্র সম্পর্ক আছে কিনা আমরা দেখছি। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি করি, এখানেও দুটো ভেরিয়েবল থাকে, একটা আই একটা ডি, দুটো ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল আরো অনেক, মূল ভেরিয়েবল দুটো, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টকে ট্রিটমেন্ট দিলে বা কোনো রকম চেঞ্জ করলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্থক্য হচ্ছে কি,
তাহলে আমরা যে বিষয়টাকে এখানে পাইনি কিন্তু এক্সপেরিমেন্টে পাচ্ছি, সেটা হচ্ছে যে আইকে আমরা চেঞ্জ করছি, আইকে আমরা কিছু না কিছু চেঞ্জ করছি, যার প্রভাবটা দেখছি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। চেঞ্জ করলে কি ফলাফল দেখতে পাবো? তাহলে আমরা কি করছি ঘটনাচক্রে? ট্রিটমেন্ট দিচ্ছি বা ম্যানিপুলেশন করছি। এই যে ম্যানিপুলেশন, এটা আর কোনো রিসার্চে কাজে লাগে না, কোনো রিসার্চে আমরা ম্যানিপুলেশন দিতে পারি না। কোরিলেশনেও আমরা যেটা দেখলাম যে সম্পর্ক আমরা দেখতে চেষ্টা করি, কিন্তু কাউকে ম্যানিপুলেট না করে, কোনো রকম চেঞ্জ না করে, আমরা উপর থেকে জাস্ট অবজারভেশন করতে পারি একটা সম্বন্ধ আছে কি নেই। এখানে থাকলে কিবা, আর এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক থাকলে সেটা কি ধরনের সম্পর্ক, বা সেই সম্পর্ক কতটা এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জ করলে তার প্রভাব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর পড়ছে। অর্থাৎ ম্যানিপুলেশন এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যেমন ম্যানিপুলেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেরকম এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কন্ট্রোল। যাতে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাবটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখতে পারো। এই জন্য যাতে এক্সট্রানিউয়াস ভেরিয়েবল বা বাড়তি ভেরিয়েবল যা কিছু আছে না কেন, সেগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে, সেগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তাই এই কন্ট্রোল আর ম্যানিপুলেশন, আরেকটা বিষয় আছে অবজারভেশন। অবজারভেশন আরো অনেক রিসার্চে লাগানো যেতে পারে, কিন্তু এই দুটো বিষয় আর কোথাও লাগানো যাবে না। এইগুলো এক্সপেরিমেন্টাল রিসার্চের একেবারে নিজস্ব ভাইয়ার। তারপরটা হচ্ছে কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ। কোয়াজি এক্সপেরিমেন্টাল, যা এক্সপেরিমেন্টাল নয় বা এক্সপেরিমেন্টাল থেকে কম, সেটা হচ্ছে কোয়াজি এক্সপেরিমেন্ট। কোনো রিসার্চে অবজারভেশন আছে, সেটাও কিন্তু দেখা হচ্ছে প্রভাবী, দুটোর মধ্যে প্রভাবই দেখা হচ্ছে, এই ম্যানিপুলেশন থাকে না। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় লেখো, এক্সপেরিমেন্টাল রিসার্চ, যেটা নাকি মানে যেটা কিনা এই কোয়ান্টিটেটিভ রিসার্চও বৈশিষ্ট্য। অবজারভেশনের পরে আরেকটা বিষয় লেখো, যেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডমাইজেশন, র্যান্ডমাইজেশন, এইগুলো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চে গেল। কোয়াজি এক্সপেরিমেন্টালে কোনগুলো হয় না? কন্ট্রোল হয় না, কন্ট্রোল হয় না, ম্যানিপুলেশন হয় না, আর র্যান্ডমাইজেশন হয় না। অবজারভেশন হয়, অবজারভেশন হয়, কখনো কখনো কন্ট্রোলও হয় না। মানে কন্ট্রোল হয় কখনো কখনো, আবার কন্ট্রোল হয় না কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রোল হয়। এবার হচ্ছে যে আমরা একটু দেখে নিই উদাহরণ দিয়ে। কোয়াজি এক্সপেরিমেন্টালি আরেকটা নাম হচ্ছে আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর। এই এক্স পোস্ট ফ্যাক্টর মানে কি? এক্স পোস্ট ফ্যাক্টর মানে হচ্ছে যে এরপর কি, বা একটা এফেক্ট সন্ধানী, আফটার দ্য ফ্যাক্ট। আফটার দ্য ফ্যাক্ট একটা ঘটনা ঘটে গেছে, তারপর কি হয়েছে। এবার দেখো বিষয়টা কি বলা হচ্ছে, আফটার দ্য ফ্যাক্ট আমরা যদি ধরি, অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, খেয়াল করে এই ঘটনাটাকে আর চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো, পারবো কি? চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো না।
চাইলে আমরা কোনো রকম চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ ম্যানিপুলেশন করতে পারবো না। ঘটে গেছে এবং অলরেডি তার এফেক্ট হয়েও গেছে, একটা ঘটনা এবং তার এফেক্ট হয়েও গেছে। হয়তো ঘটনা নাম্বার এ, ঘটনা নাম্বার এর এক গাদা হচ্ছে এফেক্ট তৈরি হচ্ছে, মানে কিংবা ঘটনা এ ঘটবার সঙ্গে সঙ্গে অনেকগুলো জিনিস দেখা গেছে, অনেকগুলো জিনিস দেখা গেছে। এক্সাক্ট কোন জিনিসটা এর ঘটার ফলে তৈরি হয়েছে, এই এ ঘটার ফলে তৈরি হয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা চাইলেও আর আমরা এটাকে ম্যানিপুলেশন বা কন্ট্রোল এটার মধ্যে কিছু করতে পারবো না। ঘটে যাওয়া ঘটনায় আমরা কি পাস্টে টাইম মেশিনে চড়ে গিয়ে সেখানে গিয়ে চেঞ্জ করব? এমনটা তো হয় না। তাহলে আমাদের কাছে বেঁচে থাকে একমাত্র অবজারভেশন, যে আমাদেরকে অবজারভেশন দেখতে 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 এটা বুঝতে হবে যে এটা এক্সাক্ট কোনটা এর এফেক্ট করেছে। এই হচ্ছে আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর বা আমরা কোয়াজি এক্সপেরিমেন্টাল যেটাই বলি না। এবার হচ্ছে কজাল কম্পারেটিভ। কজাল কম্পারেটিভ কি? দুটো সিচুয়েশন, দুটো ফলাফল, এই দুটো ফলাফলের উপর তফাৎ তফাৎ দেখা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। ধরা যাক এক ক্লাস বা দুটো ক্লাস আছে, ধরা যাক ক্লাস 3 সেকশন এ এবং সেকশন বি। সেকশন এ এর ছেলেদেরকে বলা হলো ক্যালকুলেটর ব্যবহার করতে। ক্যালকুলেটর ব্যবহার করতে বলা হলো, অঙ্ক করবার জন্য ক্যালকুলেটর তারা ব্যবহার করতে পারে। বিদেরকে বলা হলো নো ক্যালকুলেটর, নো ক্যালকুলেটর। এবার কি হচ্ছে, এরা দুজনই 1 বছর করে পড়াশোনা করছে। এ ক্যালকুলেটর ব্যবহার করে পড়াশোনা করছে, এ ব্যবহার করে পড়াশোনা করছে না অঙ্ক কোশ্চেন। এরপর একটা পরীক্ষা হলো, পরীক্ষায় সকলের আলাদা আলাদা রেজাল্ট দিল, প্রত্যেকের রেজাল্ট দিল। এবার এই দুটো যে রেজাল্ট পাওয়া গেল, ক্যালকুলেটর ব্যবহার করা ছেলে মেয়েদের রেজাল্ট একটা, ক্যালকুলেটর ব্যবহার না করা ছেলে মেয়েদের রেজাল্ট একটা। এই দুটো রেজাল্টের মধ্যে একটা তুলনা করা হলো। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কজাল কম্পারেটিভ। বোঝা গেছে কোয়ান্টিটেটিভ গুলো? আজকে আর মনে হচ্ছে না যে আমরা হাইপোথিসিস টেনে উঠতে পারবো। প্রায় টানা 1.5 ঘন্টা, এবার গলা বসে যাচ্ছে আমার, 1.5 ঘন্টা বুকে চলেছে। ঝটপট ঝটপট। যদি একদম নতুন কেউ হয়ে থাকে, এটা তো রিভাইজ সেশন, ক্র্যাশ কোর্স মানে হচ্ছে রিভাইজ সেশন। এখানে যদি কেউ রিভাইজ করছো তার জন্য খুবই সুবিধাজনক। যদি বিষয়গুলোর কিছুই না বুঝে থাকতে পারো তাহলে সমস্যার জায়গা, তাহলে শুরু থেকে শুরু করতে হবে, তাহলে কিছু করার নেই। যদি রিভাইজ হয়ে থাকে তাহলে বুঝতে পারো। ফান্ডামেন্টাল রিসার্চ, চলো আমি এগোই, তোমরা বলো বুঝতে পেরেছো কিনা, কোনো অসুবিধা আছে কিনা। ফান্ডামেন্টাল রিসার্চ, এইগুলো ঘটনাচক্রে আমাদের মেথডও হতে পারে, টাইপস হতে পারে, দুটোই হতে পারে। এখানে যে লিস্টটা আছে এইগুলোকে আমরা ফেলতে পারি মেথডের দিকেও, এগুলোকে আমরা ফেলতে পারি টাইপসের দিকে। আমি টাইপসের দিকে রেখেছি, তোমরা যাবে মেথডের দিকে। ফান্ডামেন্টাল হচ্ছে একটা ধরন, রিসার্চের ধরন বা রিসার্চ করার একটা টেকনিক। এখানে কি করা হয়,
মানে কেবলমাত্র থিওরি নিয়ে আলোচনা করা হয়। আলোচনাত্মক যে রিসার্চ সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। ধরা যাক গতিসূত্র। গতিসূত্র কিন্তু এমন নয় যে মানে এরকম নয় যে কলকাতায় গতিসূত্র এসছে, চল চল দেখে আসি, গতিসূত্র দেখতে যাব। বিষয়টা এরকম নয়। গতিসূত্র কি? গতিসূত্র হচ্ছে একটা তত্ত্ব। এই যে তাত্ত্বিক বিষয়, এই যে তাত্ত্বিক বিষয়, এই তাত্ত্বিক বিষয়ে যে রিসার্চ হচ্ছে সেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল রিসার্চ। এই তাত্ত্বিক বিষয়কে কাজে লাগিয়ে হাতে পাওয়া যাচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জিনিস তৈরি যখন হয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে অ্যাপ্লাইড। ফান্ডামেন্টাল রিসার্চ থেকে আসা তথ্য যখন এই তত্ত্বকে অ্যাপ্লাই করে কিছু তৈরি করা হচ্ছে এন্ড প্রোডাক্ট। গতিসূত্রের কথা বললাম, গতিসূত্রকে কেন্দ্র করে বা অবলম্বন করে তৈরি হয়ে যাচ্ছে রকেট। রকেট একটা এন্ড প্রোডাক্ট। রকেট চাইলে আমরা যদি কলকাতায় আসে আমরা দেখতে যেতে পারি, গতিসূত্র আমরা দেখতে যেতে পারি। রকেট যদি কলকাতায় আসে আমরা টিকিট চেপে টিকিট করে গিয়ে রকেট দেখে আসতে পারি, সেটা আমরা করতে পারি। তাহলে অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের অ্যাপ্লাইড অংশ। ঠিক আছে, এই হলো ফান্ডামেন্টাল রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ। আর লংগিটিউডিনাল এইদিকে হচ্ছে ক্রস সেকশনাল। লংগিটিউডিনাল যে রিসার্চ দীর্ঘদিন ধরে চলে বা দীর্ঘদিন ধরে চলে না, মানে বিষয়টা এরকম যে বারবার করে একই ডেটার উপর একই পপুলেশনের উপর, এবার আমি ভুলভাল বলছি, একই পপুলেশনের উপর কিছুদিন পর পরই একটা রিসার্চ হচ্ছে। ধরা যাক আমাদের সেন্সাস হয়, জনগণনা, সেন্সাস 10 বছর পর পর জনগণনা। এবার যে প্রত্যেক, খেয়াল করো, তোমার বাড়িতে 10 বছর আগে এসেছিল, তোমার বাড়িতে আবার 10 বছর পরে আসছে, আবার 10 বছর পরে আসবে। ঠিক আছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 10 বছর পর পর এটা হয়েই যাবে। কিছুদিন সময়ের অন্তর অন্তর, কিছুদিন সময়কালের অন্তর অন্তর একই পপুলেশন এই বাড়িগুলোতেই গিয়ে গিয়ে রিসার্চ করে। যদি নতুন কিছু ইনক্লুড হয়, নতুন কিছু বাড়ি তৈরি হয়েছে তোমার পাড়ায়, সেগুলো ইনক্লুড হলো নতুন করে, তো সেটা তো একদম অন্য গল্প, সেটা তো একদম অন্য গল্প। কিন্তু এই মানে বিষয়টা হচ্ছে যে মূলত যেটা হয় যে এই একই পপুলেশনের উপর রিসার্চ কিছুদিন পর পর হয়। এটার থেকে কি ভালো বোঝা যায়, ট্রেন্ড বোঝা যায়। এই যে জনগণনা বাড়ছে নাকি কমছে, বেড়েছে নাকি কমেছে, একটা পরিবারে 10 জন লোক ছিল সেখানে এখন 30 জন লোক হয়ে গেছে, ফলে জনসংখ্যা বেড়েছে। একটা ট্রেন্ডকে দেখা যায়, ট্রেন্ড, ট্রেন্ড ফাইন্ডিং বলা হয়, ট্রেন্ড ফাইন্ডিং। তাহলে আমাদের লংগিটিউডাল রিসার্চ হচ্ছে ট্রেন্ড ফাইন্ডিং। এবার খেয়াল করো আমি কি বলছি, যে একই পপুলেশন, এটা ভীষণ জরুরি। এটা হচ্ছে লংগিটিউডাল রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হচ্ছে যে একই পপুলেশনের উপর রিসার্চটা করা হয়, একই পপুলেশনের উপর রিসার্চটা করা হয়। আর ক্রস সেকশনাল পপুলেশন বা আমরা যেটাকে স্যাম্পল যাই বলে থাকি না কেন, বিষয়টা একই, একটা ছোট ভার্সন একটা বড় ভার্সন। ছোট ভার্সনটা হচ্ছে স্যাম্পল, একই স্যাম্পল বা একই পপুলেশনের উপর এটা হয়। ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট বা ভিন্ন ভিন্ন পপুলেশন, তাদেরকে একটা সময় পিরিয়ডে দেখা হয়। দুটোর মধ্যে তফাৎটা বুঝতে চেষ্টা করো। লংগিটিউডিনাল কি হলো, একটাই জিনিসকে বারবার বারবার কিছুদিন সময় পর পর দেখা হচ্ছে। আর ক্রস সেকশনালে বারবার দেখা হচ্ছে না, একটা সময় দেখা হচ্ছে, অনেকগুলো বিষয়কে দেখা হচ্ছে। এটা হচ্ছে ক্রস সেকশন। এবার অ্যাপ্লাইড রিসার্চের আরেকটা ভাগ হয়, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ,
অ্যাকশন রিসার্চ হচ্ছে এই অ্যাপ্লাইড রিসার্চেরই একটা ধরন। এখানে জন্য কতগুলো শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ আগে দেখে নিই যে আমাদের অ্যাকশন রিসার্চের একটা সিকোয়েন্স লিখতে দেয় যে অ্যাকশন রিসার্চ কি কিভাবে করা যায়, কি কি তার হচ্ছে ধাপ। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। এটা একটা, এই অ্যাকশন রিসার্চটা একটা হচ্ছে সাইকেলিক্যাল রিসার্চ, একটা সাইকেল চলছে। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। কিভাবে হয়, কিভাবে হয়? বিষয়টা হচ্ছে এরকম যে এটা একটা লোকাল সমস্যাকে সমাধান করতে চেষ্টা করে। তোমাদের একটু প্রশ্ন দেখলেই তোমরা দেখতে পাবে যে টিচার ছাত্রদেরকে, টিচার এই কাজটাকে ভালো করবার জন্য একটা রিসার্চ করছে, তারপরে একটা হাজিবাজি লেখা থাকে, এই এই করা হলো, এই এই করা হলো না। তারপরে জিজ্ঞেস করা হয় এটা কোন ধরনের রিসার্চ। তো তখন তোমাকে যেটা করতে হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের অ্যাকশন রিসার্চ করতে হয়। ফলে এই সাইকেলিক্যাল বৈশিষ্ট্য এটা কিন্তু অ্যাকশন রিসার্চের একটা মানে অন্যরকম বৈশিষ্ট্য, মানে কি বলবো, অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সাইকেলিক্যাল ইন নেচার। তারপরে হচ্ছে এখানে কি চলে, আমি একটা এক্ষুনি একটা বৈশিষ্ট্য বললাম, ভুলে গেল, লোকাল সমস্যা। লোকাল প্রবলেম, লোকাল প্রবলেমের উপর এটা কাজ করে। আর মূলত যারা বাড়ছে, যদি তাই হয়ে থাকে তাহলে এটা পজিটিভ হবে। যদি এমন হয়ে থাকে আই বাড়ছে ডি কমছে, বা উল্টোটা, ডি বাড়ছে মানে আই কমছে ডি বাড়ছে, যদি উল্টোটা হয়ে থাকে তাহলে সেটা নেগেটিভ হবে। আর যদি কোনো সম্বন্ধই না থাকে তাহলে এটা জিরো হবে। এই হচ্ছে আমাদের কোরিলেশন। ঠিক আছে, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমাদের, আমরা বলতে পারি এখানে বললাম শুধুমাত্র এই কোরিলেশনের ক্ষেত্রে আমি বললাম শুধুমাত্র সম্পর্ক আছে কিনা আমরা দেখেছি। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি করি,
এখানেও দুটো ভেরিয়েবল থাকে, একটা আই একটা ডি, দুটো ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল আরো অনেক, মূল ভেরিয়েবল দুটো, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টকে ট্রিটমেন্ট দিলে বা কোনো রকম চেঞ্জ করলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্থক্য হচ্ছে কি? তাহলে আমরা যে বিষয়টাকে এখানে পাইনি কিন্তু এক্সপেরিমেন্টে পাচ্ছি, সেটা হচ্ছে যে আইকে আমরা চেঞ্জ করছি, আইকে আমরা কিছু না কিছু চেঞ্জ করছি, যার প্রভাবটা দেখছি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। চেঞ্জ করলে কি ফলাফল দেখতে পাবো? তাহলে আমরা কি করছি ঘটনাচক্রে? ট্রিটমেন্ট দিচ্ছি বা ম্যানিপুলেশন করছি। এই যে ম্যানিপুলেশন, এটা আর কোনো রিসার্চে কাজে লাগে না, কোনো রিসার্চে আমরা ম্যানিপুলেশন দিতে পারি না। কোরিলেশনেও আমরা যেটা দেখলাম যে সম্পর্ক আমরা দেখতে চেষ্টা করি, কিন্তু কাউকে ম্যানিপুলেট না করে, কোনো রকম চেঞ্জ না করে, আমরা উপর থেকে জাস্ট অবজারভেশন করতে পারি একটা সম্বন্ধ আছে কি নেই। এখানে থাকলে কিরকম, আর এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক থাকলে সেটা কি ধরনের সম্পর্ক, বা সেই সম্পর্ক কতটা এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জ করলে তার প্রভাব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর পড়ছে। অর্থাৎ ম্যানিপুলেশন এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যেমন ম্যানিপুলেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেরকম এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কন্ট্রোল। যাতে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাবটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখতে পারো। এই জন্য যাতে এক্সট্রানিউয়াস ভেরিয়েবল বা বাড়তি ভেরিয়েবল যা কিছু আছে না কেন, সেগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে, সেগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তাই এই কন্ট্রোল আর ম্যানিপুলেশন, আরেকটা বিষয় আছে অবজারভেশন। অবজারভেশন আরো অনেক রিসার্চে লাগানো যেতে পারে, কিন্তু এই দুটো বিষয় আর কোথাও লাগানো যাবে না। এইগুলো এক্সপেরিমেন্টাল রিসার্চের একেবারে নিজস্ব ভাইয়ার। তারপরটা হচ্ছে কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ। কোয়াজি এক্সপেরিমেন্টাল, যা এক্সপেরিমেন্টাল নয় বা এক্সপেরিমেন্টাল থেকে কম, সেটা হচ্ছে কোয়াজি এক্সপেরিমেন্ট। কোন রিসার্চে অবজারভেশন আছে, সেটাও কিন্তু দেখা হচ্ছে প্রভাবী, দুটোর মধ্যে প্রভাবই দেখা হচ্ছে, এই ম্যানিপুলেশন থাকে না। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় লেখো, এক্সপেরিমেন্টাল রিসার্চ, যেটা নাকি যেটা কিনা এই কোয়ান্টিটেটিভ রিসার্চও বৈশিষ্ট্য। অবজারভেশনের পরে আরেকটা বিষয় লেখো, যেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডমাইজেশন, র্যান্ডমাইজেশন, এইগুলো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ। কোয়াজি এক্সপেরিমেন্টালে কোনগুলো হয় না? কন্ট্রোল হয় না, কন্ট্রোল হয় না, ম্যানিপুলেশন হয় না, আর র্যান্ডমাইজেশন হয় না। অবজারভেশন হয়, অবজারভেশন হয়, কখনো কখনো কন্ট্রোলও হয় না। মানে কন্ট্রোল হয় কখনো কখনো, আবার কন্ট্রোল হয় না কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রোল হয় না। এবার হচ্ছে যে আমরা একটু দেখে নিই উদাহরণ দিয়ে। কোয়াজি এক্সপেরিমেন্টালি আরেকটা নাম হচ্ছে আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর। এই এক্স পোস্ট ফ্যাক্টর মানে কি? এক্স পোস্ট ফ্যাক্টর মানে হচ্ছে যে এরপর কি, বা একটা এফেক্ট সন্ধানী। আফটার দ্য ফ্যাক্ট, আফটার দ্য ফ্যাক্ট একটা ঘটনা ঘটে গেছে, তারপর কি হয়েছে,
এবার দেখো বিষয়টা কি বলা হচ্ছে, আফটার দ্য ফ্যাক্ট আমরা যদি ধরি, অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, খেয়াল করে এই ঘটনাটাকে আর চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো, পারবো কি? চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো না, চাইলে আমরা কোন রকম চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ ম্যানিপুলেশন করতে পারবো না। ঘটে গেছে এবং অলরেডি তার এফেক্ট হয়েও গেছে, একটা ঘটনা এবং তার এফেক্ট হয়েও গেছে। হয়তো ঘটনা নাম্বার এ, ঘটনা নাম্বার এর এক গাদা হচ্ছে এফেক্ট তৈরি হয়েছে, মানে কিংবা ঘটনা এ ঘটবার সঙ্গে সঙ্গে অনেকগুলো জিনিস দেখা গেছে, অনেকগুলো জিনিস দেখা গেছে। এক্সাক্ট কোন জিনিসটা এর ঘটার ফলে তৈরি হয়েছে, এই এ ঘটার ফলে তৈরি হয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা চাইলেও আর আমরা এটাকে ম্যানিপুলেশন বা কন্ট্রোল এটার মধ্যে কিছু করতে পারবো না। ঘটে যাওয়া ঘটনায় আমরা কি পাস্টে টাইম মেশিনে চড়ে গিয়ে সেখানে গিয়ে চেঞ্জ করব? এমনটা তো হয় না। তাহলে আমাদের কাছে বেঁচে থাকে একমাত্র অবজারভেশন, যে আমাদেরকে অবজারভেশন দেখতে 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 এটা বুঝতে হবে যে এটা এক্সাক্ট কোনটা এর এফেক্ট করেছে। এই হচ্ছে আমাদের এক্স পোস্ট ফ্যাক্টর বা আমরা কোয়াজি এক্সপেরিমেন্টাল যেটাই বলি না। এবার হচ্ছে কজাল কম্পারেটিভ। কজাল কম্পারেটিভ কি? দুটো সিচুয়েশন, দুটো সিচুয়েশন, দুটো ফলাফল, এই দুটো ফলাফলের উপর তফাৎ তফাৎ দেখা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। ধরা যাক এক ক্লাস বা দুটো ক্লাস আছে, ধরা যাক ক্লাস 3 সেকশন এ এবং সেকশন বি। সেকশন এ এর ছেলেদেরকে বলা হলো ক্যালকুলেটর ব্যবহার করতে। ক্যালকুলেটর ব্যবহার করতে বলা হলো, অঙ্ক করবার জন্য ক্যালকুলেটর তারা ব্যবহার করতে পারে। বিদেরকে বলা হলো নো ক্যালকুলেটর, নো ক্যালকুলেটর। এবার কি হচ্ছে, এরা দুজনই 1 বছর করে পড়াশোনা করছে। এ ক্যালকুলেটর ব্যবহার করে পড়াশোনা করছে, এ ব্যবহার করে পড়াশোনা করছে না, অঙ্ক কোশ্চেন। এরপর একটা পরীক্ষা হলো, পরীক্ষায় সকলের আলাদা আলাদা রেজাল্ট দিল, প্রত্যেকের রেজাল্ট দিল। এবার এই দুটো যে রেজাল্ট পাওয়া গেল, ক্যালকুলেটর ব্যবহার করা ছেলে মেয়েদের রেজাল্ট একটা, ক্যালকুলেটর ব্যবহার না করা ছেলে মেয়েদের রেজাল্ট একটা। এই দুটো রেজাল্টের মধ্যে একটা তুলনা করা হলো। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কজাল কম্পারেটিভ। বোঝা গেছে কোয়ান্টিটেটিভ গুলো? আজকে আর মনে হচ্ছে না যে আমরা হাইপোথিসিস টেনে উঠতে পারবো। প্রায় টানা 1.5 ঘন্টা, এবার গলা বসে যাচ্ছে আমার, 1.5 ঘন্টা বুকে চলেছে। ঝটপট ঝটপট। যদি একদম নতুন কেউ হয়ে থাকে, এটা তো রিভাইজ সেশন, ক্র্যাশ কোর্স মানে হচ্ছে রিভাইজ সেশন। এখানে যদি কেউ রিভাইজ করছো তার জন্য খুবই সুবিধাজনক। যদি বিষয়গুলোর কিছুই না বুঝে থাকতে পারো, তাহলে সমস্যার জায়গা, তাহলে শুরু থেকে শুরু করতে হবে, তাহলে কিছু করার নেই। যদি রিভাইজ হয়ে থাকে তাহলে বুঝতে পারো। ফান্ডামেন্টাল রিসার্চ, চলো আমি এগোই, তোমরা বলো বুঝতে পেরেছো কিনা, কোনো অসুবিধা আছে কিনা। ফান্ডামেন্টাল রিসার্চ, এইগুলো ঘটনাচক্রে আমাদের মেথডও হতে পারে, টাইপস হতে পারে, দুটোই হতে পারে। এখানে যে লিস্ট আছে,
এইগুলোকে আমরা ফেলতে পারি মেথডের দিকেও, এগুলোকে আমরা ফেলতে পারি টাইপসের দিকে। আমি টাইপসের দিকে রেখেছি, তোমরা যাবে মেথডের দিকে। ফান্ডামেন্টাল হচ্ছে একটা ধরন, রিসার্চের ধরন বা রিসার্চ করার একটা টেকনিক। এখানে কি করা হয়, এখানে কেবলমাত্র থিওরি নিয়ে আলোচনা করা হয়। আলোচনাত্মক যে রিসার্চ সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। ধরা যাক গতিসূত্র, গতিসূত্র কিন্তু এমন নয় যে মানে এরকম নয় যে কলকাতায় গতিসূত্র এসছে, চল চল দেখে আসি গতিসূত্র দেখতে যাব, বিষয়টা এরকম না। গতিসূত্র কি? গতিসূত্র হচ্ছে একটা তত্ত্ব। এই যে তাত্ত্বিক বিষয়, এই যে তাত্ত্বিক বিষয়, এই তাত্ত্বিক বিষয়ে যে রিসার্চ হচ্ছে সেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল রিসার্চ। এই তাত্ত্বিক বিষয়কে কাজে লাগিয়ে হাতে পাওয়া যাচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জিনিস তৈরি যখন হয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে অ্যাপ্লাইড। ফান্ডামেন্টাল রিসার্চ থেকে আসা তথ্য যখন এই তত্ত্বকে অ্যাপ্লাই করে কিছু তৈরি করা হচ্ছে এন্ড প্রোডাক্ট। গতিসূত্রের কথা বললাম, গতিসূত্রকে কেন্দ্র করে বা অবলম্বন করে তৈরি হয়ে যাচ্ছে রকেট। রকেট একটা এন্ড প্রোডাক্ট। রকেট চাইলে আমরা যদি কলকাতায় আসে আমরা দেখতে যেতে পারি, গতিসূত্র আমরা দেখতে যেতে পারি। রকেট যদি কলকাতায় আসে আমরা টিকিট চেপে টিকিট করে গিয়ে রকেট দেখে আসতে পারি, সেটা আমরা করতে পারি। তাহলে অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের অ্যাপ্লাইড অংশ। ঠিক আছে, এই হলো ফান্ডামেন্টাল রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ। আর লংগিটিউডিনাল এদিকে হচ্ছে ক্রস সেকশনাল। লংগিটিউডিনাল যে রিসার্চ দীর্ঘদিন ধরে চলে বা দীর্ঘদিন ধরে চলে না, মানে বিষয়টা এরকম যে বারবার করে একই ডেটার উপর একই ডেটার উপর একই পপুলেশনের উপর, এবার আমি ভুলভাল বলছি, একই পপুলেশনের উপর কিছুদিন পর পরই একটা রিসার্চ হচ্ছে। ধরা যাক আমাদের সেন্সাস হয়, জনগণনা, সেন্সাস 10 বছর পর পর জনগণনা। এবার যে প্রত্যেক, খেয়াল করো, তোমার বাড়িতে 10 বছর আগে এসেছিল, তোমার বাড়িতে আবার 10 বছর পরে আসছে, আবার 10 বছর পরে আসবে। ঠিক আছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 10 বছর পর পর এটা হয়েই যাবে। কিছুদিন সময়ের অন্তর অন্তর, কিছুদিন সময়কালের অন্তর অন্তর একই পপুলেশন এই বাড়িগুলোকেই গিয়ে গিয়ে রিসার্চ করে। যদি নতুন কিছু ইনক্লুড হয়, নতুন কিছু বাড়ি তৈরি হয়েছে তোমার পাড়ায়, সেগুলো ইনক্লুড হলো নতুন করে, তো সেটা তো একদম অন্য গল্প, সেটা তো একদম অন্য গল্প। কিন্তু এই মানে বিষয়টা হচ্ছে যে মূলত যেটা হয় যে এই একই পপুলেশনের উপর রিসার্চ কিছুদিন পর পর হয়। এটার থেকে কি ভালো বোঝা যায়, ট্রেন্ড বোঝা যায়। এই যে জনগণনা বাড়ছে নাকি কমছে, বেড়েছে নাকি কমেছে, একটা পরিবারে 10 জন লোক ছিল সেখানে এখন 30 জন লোক হয়ে গেছে, ফলে জনসংখ্যা বেড়েছে, একটা ট্রেন্ডকে দেখা যায়। ট্রেন্ড, ট্রেন্ড ফাইন্ডিং বলা হয়, ট্রেন্ড ফাইন্ডিং। তাহলে আমাদের লংগিটিউডিনাল রিসার্চ হচ্ছে ট্রেন্ড ফাইন্ডিং। এবার খেয়াল করো আমি কি বলছি, যে একই পপুলেশন, এটা ভীষণ জরুরি। এটা হচ্ছে লংগিটিউডিনাল রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হচ্ছে যে একই পপুলেশনের উপর রিসার্চটা করা হয়, একই পপুলেশনের উপর রিসার্চটা করা হয়। আর ক্রস সেকশনাল পপুলেশন বা আমরা যেটাকে স্যাম্পল যাই বলে থাকি না কেন, বিষয়টা একই, একটা ছোট ভার্সন একটা বড় ভার্সন। ছোট ভার্সনটা হচ্ছে স্যাম্পল, একই স্যাম্পল বা একই পপুলেশনের উপর এটা হয়। ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট বা ভিন্ন ভিন্ন পপুলেশন, তাদেরকে একটা সময় পিরিয়ডে দেখা হয়। দুটোর মধ্যে তফাৎটা বুঝতে চেষ্টা করো। লংগিটিউডিনাল কি হলো, একটাই জিনিসকে বারবার বারবার কিছুদিন সময় পর পর দেখা হয়, আর ক্রস সেকশনালে বারবার দেখা হচ্ছে না,
একটা সময় দেখা হচ্ছে অনেকগুলো বিষয়কে দেখা হচ্ছে, এটা হচ্ছে ক্রস সেকশন। এবার অ্যাপ্লাইড রিসার্চের আর একটা ভাগ হয়, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ, অ্যাকশন রিসার্চ হচ্ছে এই অ্যাপ্লাইড রিসার্চেরই একটা ধরন। এখানে জন্য কতগুলো শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ আগে দেখে নিই। যে আমাদের অ্যাকশন রিসার্চের একটা সিকোয়েন্স লিখতে দেয়, যে অ্যাকশন রিসার্চ কি কিভাবে করা যায়, কি কি তার হচ্ছে ধাপ। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। এটা একটা, এই অ্যাকশন রিসার্চটা একটা হচ্ছে সাইকেলিক্যাল রিসার্চ, একটা সাইকেল চলছে। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। কিভাবে হয়, কিভাবে হয়? বিষয়টা হচ্ছে এরকম যে এটা একটা লোকাল সমস্যাকে সমাধান করতে চেষ্টা করে। তোমাদের একটু প্রশ্ন দেখলেই তোমরা দেখতে পাবে যে টিচার ছাত্রদেরকে, টিচার এই কাজটাকে ভালো করবার জন্য একটা রিসার্চ করছে, তারপরে একটা হাজিবাজি লেখা থাকে, এই এই করা হলো, এই এই করা হলো না। তারপরে জিজ্ঞেস করা হয় এটা কোন ধরনের রিসার্চ। তো তখন তোমাকে যেটা করতে হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের অ্যাকশন রিসার্চ উত্তর হয়। ফলে এই সাইকেলিক্যাল বৈশিষ্ট্য, এটা কিন্তু অ্যাকশন রিসার্চের একটা মানে অন্যরকম বৈশিষ্ট্য, মানে কি বলবো, অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সাইকেলিক্যাল ইন নেচার। তারপরে হচ্ছে এখানে কি চলে, আমি একটা এক্ষুনি একটা বৈশিষ্ট্য বললাম, ভুলে গেলাম, লোকাল সমস্যা। লোকাল প্রবলেম, লোকাল প্রবলেমের উপর এটা কাজ করে। আর মূলত যারা